Hello, my dear students. I am very sorry. At the beginning of this lecture, I beg your pardon. Actually, আমি লেকচার 1 লেকচার 2 পোস্ট করেছি পিরিয়ডিক টেবিলে, তারপরে থার্ডটা আমাকে অনেকবার তোমরা কমেন্টে বলেছো, আমি অনেকবার চেষ্টা করেছি বলেছিলাম যে দিয়ে দেব, কিন্তু আমি ব্যক্তিগত লাইফ নিয়ে প্রচণ্ড বেশি ব্যস্ত হয়ে যাওয়ার জন্য সেটা করে উঠতে পারিনি। সেজন্য আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। তো আজকে আমি চেষ্টা করছি যতটা করে কভার করা যায় লেকচার 3 এর মাধ্যমে কিছু ইম্পর্টেন্ট জিনিস আমি কভার করার চেষ্টা করছি। তো স্টে টিউনড। দেখো, তো পিরিয়ডিক টেবিলে আমরা বিগত যে লেকচারগুলো স্টাডি করেছি সেই লেকচারগুলোতে আমি একটা বেসিক ইন্ট্রোডাকশান দিয়েছিলাম পিরিয়ডিক টেবিলের। আইইউপিএসসি নোমেনক্লেচার কীভাবে করতে হয় সেগুলো বলেছিলাম। আর আমি বলেছিলাম যে লেকচার 3তে আমরা স্টাডি করব তোমার পিরিয়ডিক ট্রেন্ডগুলো। তো চলো পিরিয়ডিক ট্রেন্ডগুলো আমরা একটু স্টাডি করি। লেকচার 3তে আমরা পিরিয়ডিক ট্রেন্ডগুলো স্টাডি করব। তো পিরিয়ডিক ট্রেন্ড বলতে আমরা কী কী পড়ব? পিরিয়ডিক ট্রেন্ডস আমরা কিছু স্টাডি করব, অর্থাৎ কিছু পর্যায়গত ধর্ম, যে ধর্মগুলো তোমার একটা নিয়ম মেনে চেঞ্জ হয়। তো আমাদের সিলেবাসে কী কী ফোকাস রাখা হয়েছে সেই ধর্মগুলো তো আমি তোমাদের বলবই, এবং তার সাথে কিছু টপিক আছে তার সাথে লিঙ্কড, সেটাও আমরা তোমাকে বলবো। যেমন ধরো, প্রথমে যেটা বলবার, পিরিয়ডিক ট্রেন্ডে যে প্রথম যে ধর্মটার গল্প আসবে সেটা হচ্ছে অ্যাটমিক রেডিয়াস। এই গল্পটা প্রথমে আসবে। মূলত যেগুলো সিলেবাসে মেনশন করা আছে আমি তার কথা আগে বলছি। তাহলে অ্যাটমিক রেডিয়াসের পর দ্বিতীয় যেটা বলা আছে সেটা হচ্ছে তোমার আয়োনাইজেশন এনার্জি। তৃতীয় যে বিষয়টা বলা আছে সেটা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। আর চতুর্থ যেটা মেনশন করা আছে সেটা হচ্ছে তোমার ইলেকট্রোনেগেটিভিটি। এগুলো সিলেবাসে মোটামুটিভাবে মেনশন করা আছে। তো এখন আমার যেটা প্রাইম কনসার্ন সেটা হচ্ছে এই চারটে কথা তো আমি বলবই, কিন্তু এর সঙ্গেও আমাদের কিছু লিঙ্কড টপিক আছে যেগুলোকে সিলেবাসে সেরকমভাবে মেনশন করা না থাকলেও পর্যায় সারণী পড়তে গেলে কিন্তু তার প্রয়োজনীয়তা আমাদের রয়েছে, আমাদের সেগুলো একবার দেখতে হবে। তো দেখো, এই টপিকগুলোতে যাওয়ার আগে আমি মনে করছি যে একটা খুব গুরুত্বপূর্ণ অংশ তোমাদের পড়ানো উচিত, এবং সেটা হচ্ছে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বা কার্যকরী নিউক্লিয় আধান। সেটা তোমাকে প্রথম বলতে হবে, কারণ এই কার্যকরী নিউক্লিয় আধান বা এই এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বিভিন্ন টপিকে কাজে লাগবে। তো আমি যেটা ফার্স্ট পড়াবো সেটা এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ পড়িয়ে নিয়ে তোমাকে বাকি পিরিয়ডিক ট্রেন্ড বা পর্যায়গত ধর্মগুলো আমি বলবো। তো প্রথমে তোমাকে আমি বলি যে হোয়াট ইজ এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ এটা একটু আমি তোমাকে বলে দিই। প্রথমে ফার্স্ট এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, বাংলায় বলা হয় কার্যকরী নিউক্লিয় আধান। তো একটু সুন্দরভাবে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি। মনে করো এই একটা তোমার, আমি একটা অ্যাটমের স্ট্রাকচার এখানে আঁকার চেষ্টা করছি। ওকে, আমি খুব বেশি ডেফিনেশন, আমি জাস্ট মেন ব্যাপারগুলো তোমাকে একটু বোঝানোর চেষ্টা করছি, তাই ডেফিনেশনের মধ্যে খুব একটা ঢুকছি না। ধর আমি এরকমই একটা অ্যাটম আমি নিলাম। ওকে, এখন এই যে অ্যাটমটা নিলাম, এই অ্যাটমের এটা হচ্ছে তোমার নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস। এখানে তোমার প্রোটন আছে, নিউট্রন আছে, আর এইখানে তোমার ইলেকট্রনগুলো মনে করো রয়েছে, রাইট? এখানে ইলেকট্রনগুলো এরকমভাবে রয়েছে, আশা করি বুঝতে পারছো। এখন এই ধরো লাস্ট কক্ষে একটা ইলেকট্রন রয়েছে। এখন নিউক্লিয়াসের পক্ষে এই সবকটা ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করতে হবে, কিন্তু খেয়াল করো এই লাস্ট কক্ষের যে ইলেকট্রনগুলো আছে না, তাদেরকে
এই ভেতরের ইলেকট্রন, এইগুলোকে বলা হয় কোর ইলেকট্রন বা অন্তর্বর্তী ইলেকট্রন। কোর ইলেকট্রন বা অন্তর্বর্তী ইলেকট্রন, এই কোর ইলেকট্রনগুলো না একটা ঢালের মতো কাজ করে, একটা পর্দার মতো কাজ করে। ফলে এই লাস্ট কক্ষের ইলেকট্রনটার যতটা অ্যাট্রাকটিভ ফোর্স নিউক্লিয়াস থেকে পাওয়ার কথা ছিল ততটা কিন্তু পায় না। অর্থাৎ এই যে লাস্ট কক্ষের ইলেকট্রন টোটাল নিউক্লিয়ার চার্জের একটা অংশ মাত্র অনুভব করতে পারে, এবং যতটুকু অংশ অনুভব করতে পারে তাকেই বলা হয় কার্যকরী নিউক্লিয় আধান। অর্থাৎ দরকার ছিল, ওর পাওয়ার কথা ছিল মনে করো 100 ইউনিট নিউক্লিয়ার চার্জ, কিন্তু এই মাঝের ইলেকট্রনগুলো কী করলো, বাদ সাধলো, এর একটা পর্দার মতো কাজ করে কি করলো, 80% আটকে দিল। তাহলে পেলো কতটা লাস্ট কক্ষের ইলেকট্রনটা? অনলি 20% পেল। যতটুকু পেল ওটাকেই বলা হয় কার্যকরী নিউক্লিয় আধান বা এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। বোঝা গেল ব্যাপারটা? এবার খেয়াল করো, তাহলে আমি কি লিখবো ডেফিনেশনটা? আমি ইংরাজি বাংলা দুটোতেই লিখতে পারবো না, আমি একটা ভাষায় লিখছি, বাকিটা বাংলাটা যদি মুখে বলে দিচ্ছি। তাহলে হোয়াট ইজ এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ? তাকে শর্টকাটে আমরা বলে থাকি জেড এফেক্টিভ। কি বলবো বিষয়টা? দ্য ভ্যালেন্স ইলেকট্রন cannot experience the total nuclear force but only a portion of it. The amount of nuclear force experienced by the valence electron is called effective nuclear charge. তাহলে কি বললাম বিষয়টা, তোমরা কীভাবে বলছো? যতটা পাওয়ার, মানে বাংলা কথা যদি বলি, টোটাল নিউক্লিয়ার ফোর্সের যতটুকু অংশ একটা যোজ্যতা কক্ষের ইলেকট্রন পায়, সেই অংশটুকুকেই আমরা বলে থাকি কার্যকরী নিউক্লিয় আধান বা এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। অর্থাৎ যদি জেড তোমার টোটাল নিউক্লিয়ার আধান হয় জেড, আর সিগমা অ্যামাউন্ট যদি বাদ চলে যায়, এই যে গার্ড করছে, স্ক্রিন করছে, তার জন্য সিগমা অ্যামাউন্ট বাদ চলে যাচ্ছে, বাদ সাদ গিয়ে যেটা পড়ে থাকছে সেইটাই তোমার জেড এফেক্টিভ। যদিও এই সিগমার ক্যালকুলেশন হয় স্লেটার্স রুল দিয়ে, স্লেটার্স রুলের সাহায্যে হিসাব করে, কিন্তু আমাদের এই কনটেক্সটে স্লেটার্স রুলের আলোচনা দরকার নেই। সেটা কোনো একদিন বা কোনো একটা অন্য ভিডিওতে স্লেটার্স রুলের মাধ্যমে কি করে শিল্ডিং কনস্ট্যান্ট বের করা হয় সেটা যদি স্কোপ থাকে আমি করিয়ে দেব, কিন্তু এখানে প্রয়োজন নেই। তাই আমি শুধু এটুকু বললাম, জেডটা হচ্ছে টোটাল নিউক্লিয়ার চার্জ, সিগমা কি যতটা অংশ স্ক্রিনড হয়েছে এটা স্ক্রিনড অ্যামাউন্ট, আর এটা হচ্ছে রিমেনিং অ্যামাউন্ট, তাকেই আমরা বলে থাকি এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বা কার্যকরী নিউক্লিয় আধান। আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম। তার মানে এখান থেকে একটা জিনিস তোমার দেখো সহজেই অনুমেয়, এই যে নিউক্লিয়াসটার কথা বললাম, সহজে একটা বিষয় দেখো অনুমেয়, একটা নিউক্লিয়াস, এইখানে ইলেকট্রন, এই মাঝখানে ইলেকট্রনগুলো কী করলো, একটা তোমার পর্দার মতো কাজ করলো। তাহলে এরা যদি খুব ভালো আবরক হয়, গুড শিল্ডার হয়, তাহলে নিউক্লিয়াস কিন্তু লাস্ট ইলেকট্রনটাকে টানতে পারবে না। ভালো করে শুনবে ব্যাপারটা আমি কী বলতে চাইছি। এরা মাঝখানে যারা গার্ড করছে তারা যদি খুব ভালো আবরক হয়, নিউক্লিয়াসকে খুব ভালো শিল্ড করে, তাহলে কিন্তু নিউক্লিয়াস লাস্ট ইলেকট্রনকে টানতে পারবে না। তখন কী কী ঘটনা ঘটতে পারে? যদি টানতে না পারে তাহলে লাস্ট ইলেকট্রনটা সহজে বাইরে বেরিয়ে যেতে পারে।
যদি টানতে না পারে তাহলে অ্যাটমের সাইজকে টেনে ছোট করা নাও যেতে পারে, অ্যাটমটার আকার বড় হয়ে যেতে পারে, তাই না? আর যদি এরা খুব দুর্বল আবরক হয়, খুব পুয়ার শিল্ডার হয়, খুব পুয়ার শিল্ডার, দেখে লিখলাম গুড শিল্ডার, দুটো যে কোনো একটা হবে, আইদার খুব ভালো করে গার্ড করবে নচেত করবে না। যদি এরা পুয়ার শিল্ডার হয় তাহলে নিউক্লিয়াসে মারাত্মকভাবে টানবে লাস্টের ইলেকট্রনকে, টেনে ইলেকট্রনটাকে ভেতরে ঢুকিয়ে আনার চেষ্টা করবে, অ্যাটমের সাইজটা ছোট হওয়ার চেষ্টা হবে। এই ইলেকট্রনটাকে আমরা বের করতে পারবো না, আয়োনাইজ করতে আমাদের বেশি শক্তির প্রয়োজন হবে। আর যদি গুড শিল্ডার হয়, ভালো করে গার্ড করে দেয়, তাহলে তো নিউক্লিয়াসকে দেখতেই পাবে না, সেই ইলেকট্রনকে সহজে বের করে নিয়ে কেউ চলে গেলেও কিছু যায় আসে না। তো এই হচ্ছে ব্যাপার। তো শিল্ডিং ক্ষমতা অনুসারে যে সাবশেলগুলো আছে তাদেরকে একটা অর্ডারে সাজাতে পারি আমরা, সেটা হচ্ছে এস গ্রেটার দেন পি গ্রেটার দেন ডি গ্রেটার দেন এফ। এটাকে বলা হয় পুয়ার শিল্ডার, খুব বাজে আবরক শিল্ড করতে পারে না। আর এটাকে বলা হয় পুয়ারেস্ট শিল্ডার, সব থেকে খারাপ, মানে ভেরি পুয়ার শিল্ডার বলতে পারো, ভেরি পুয়ার শিল্ডার। এদের ঘটনা না বারবার ঘুরে ফিরে আসবে। হ্যাঁ, দেখবে তুমি আয়োনাইজেশন এনার্জি পড়াবো সেখানে ফেরত আসবে, আমি ইলেকট্রন অ্যাফিনিটি পড়াবো সেখানে আসবে, আমি ধরো তোমার ইলেকট্রন নেগেটিভিটি পড়াবো সেখানে আসবে, অ্যাটমিক রেডিয়াস পড়াবো, সব জায়গায় দেখবে এই তোমার এদের ব্যাপারগুলো ঘুরে ফিরে আসবে। আর এই এস আর পি এরা মোটামুটিভাবে ভালো শিল্ডার, এটা তো খুব ভালো শিল্ডার, গুড শিল্ডার, কারণ এটা স্ফেরিক্যাল চার্জ আছে। হ্যাঁ, চার্জ মানে স্ফেরিক্যাল সিমেট্রিক একটা চার্জ ডেন্সিটি, সে কারণে। আর এটা মডারেট শিল্ডার, এটা মনে রাখবে। হ্যাঁ, শিল্ডিং ক্যাপাসিটিগুলো। তো যাই হোক, আমি পিরিয়ডিক ট্রেন্ডগুলো পড়ানোর আগে তোমাকে শিল্ডিং এফেক্টের ব্যাপারটা বললাম, বিকজ আমি বিভিন্ন পিরিয়ডিক ট্রেন্ডগুলো বোঝানোর সময় শিল্ডিংয়ের এই ব্যাপারটা বা এই এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কথাটা আমি বারে বারে ব্যবহার করব, তাই তোমার কাছে যেন ধারণাটা পরিষ্কার থাকে, সেই কারণে আমি এই ঘটনাটা আগে বললাম। দ্যাটস ইট, ক্লিয়ার? ওকে। নেক্সট আমি যে প্রপার্টিটা পড়াবো সেটা হচ্ছে অ্যাটমিক রেডিয়াস। এই অ্যাটমিক রেডিয়াস সম্বন্ধে একটা এনসিআরটির কথা, এনসিআরটি কী বলছে একবার একটু দেখাতে চাইবো তোমাদের। আমি তো এটা বলবো, আমি একবার এনসিআরটির লাইন একবার তোমাকে কোট আনকোট দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, দেখি এনসিআরটিতে কী বলছে অ্যাটমিক রেডিয়াস সম্বন্ধে, এনসিআরটির বক্তব্য। আমি এনসিআরটি লাইনটা একদম পড়ে শোনাচ্ছি তোমাদের, কেমনভাবে এনসিআরটি কথাটা বলছে দেখো। সেটাই আমি বলবো যে একটা পরমাণুর আমি রেডিয়াস মাপবো, অ্যাটমিক রেডিয়াস আমি মাপার চেষ্টা করছি। তো এনসিআরটি কী বলছে একবার দেখি, ঠিক আছে? দেখো, প্রথমত আমি প্রত্যেকটা লাইন পড়ে শোনাচ্ছি, ভালো করে খেয়াল করো। বলছে, ইউ ক্যান ভেরি ওয়েল ইমাজিন দ্যাট ফাইন্ডিং দ্য সাইজ অফ অ্যান অ্যাটম is a lot more complicated than measuring the radius of a ball. অর্থাৎ বলের একটা ব্যাসার্ধ মাপা যত সোজা ব্যাপার, একটা অ্যাটম যাকে আমরা দেখতে পাই না তার ব্যাসার্ধ মাপবো, তা ওয়ে মোর কমপ্লিকেটেড, ভেরি ডিফিকাল্ট জব। সেটাই বলছে। ডু ইউ নো হোয়াই? কেন? বলছে, ফার্স্টলি বিকজ দ্য সাইজ অফ অ্যান অ্যাটম ইজ ভেরি স্মল। দেখো লিখেছে 1.2 অ্যাংস্ট্রম, মানে 1.2 × 10⁻10 মিটার ইন রেডিয়াস। রেডিয়াস প্রচণ্ড কম। বুঝে বললাম বলের একটা রেডিয়াস মাপা আর অ্যাটমের রেডিয়াস মাপা ইজ ভেরি ডিফিকাল্ট। সেকেন্ড কি বলছে দেখো এখানে বক্তব্য। সেকেন্ডলি বলছে সিন্স, এখানে দেখো লাইনটা আমি আন্ডারলাইন করছি। বলছে, সিন্স দ্য ইলেকট্রন ক্লাউড সারাউন্ডিং দ্য অ্যাটম ডাজ নট হ্যাভ আ শার্প বাউন্ডারি, the determination of the atomic size cannot be precise. A very important word, very important sentence. আমরা রেডিয়াস বলতে সাধারণত কি বুঝি? একটা সার্কেল
তার বৃত্তের কেন্দ্র থেকে শুরু করে পরিধি পর্যন্ত দূরত্বকে আমরা রেডিয়াস বলি। অর্থাৎ এখানে পরিধিটা ওয়েল ডিফাইন্ড, আমরা জানি কোথায় পরিধিটা আছে, তাই সেখানে আমরা রেডিয়াস থেকে মানে তোমার নিউক্লিয়াসের কেন্দ্র থেকে শুরু করে রেডিয়াস একদম পরিধি পর্যন্ত মাপলাম, সেখানে রেডিয়াস মাপা ইজ ওয়েল এনাফ, গুড। বাট অ্যাটম একটা ছোট জিনিস, যা রেডিয়াস তুমি দেখলে কতটা ছোট, তার ক্ষেত্রে এরকম মাপা খুব কঠিন ব্যাপার। 2 নম্বর কথা হচ্ছে অ্যাটমের যে ইলেকট্রন ক্লাউড, সর্ববহিস্থ কক্ষ, দ্যাট ইজ নট ওয়েল ডিফাইন্ড, খুব ভালো করে ডিফাইন্ড নয়। অর্থাৎ সর্ববহিস্থ কক্ষটাকে কোনটাকে ধরবো, যেখানে পর্যন্ত ইলেকট্রনকে পাচ্ছি। তোমরা আগে ডি ব্রগলিস থিওরি পড়েছো, ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি পড়েছো। ইলেকট্রনকে যদি কণা হিসেবে ধরো তাহলে না হয় একটা বুঝতে পারবে, কিন্তু ইলেকট্রন তো স্থির নয়, ইলেকট্রন তো ওয়েভের মতো, মেঘের মতো। অর্থাৎ ইলেকট্রনকে আমরা সম্ভাবনা তত্ত্বের মাধ্যমে দেখানোর চেষ্টা করি যেখানে ইলেকট্রনকে পাওয়া যাবে কি যাবে না। অর্থাৎ ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনার রেসপেক্টে ভাবি আমরা। তো সেখানে আমি কি করে বলবো যে এখানে ইলেকট্রন ডেন্সিটি বেশি আছে বলে এখানেই ইলেকট্রন আছে, ওখানে কম আছে বলে ওখানে ইলেকট্রন নেই। অর্থাৎ অ্যাটমের ওয়েল ডিফাইন্ড কোনো রেডিয়াস মানে কোনো পরিধি নেই, পেরিমিটার নেই, যে আমি বলতে পারবো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে আমরা বলবো তার রেডিয়াস। অ্যাটমের কোনো ওয়েল ডিফাইন্ড পরিধি এরকমভাবে নেই। ব্যাপারটা বোঝা গেছে? কারণ ইলেকট্রন ক্লাউড যত দূর পর্যন্ত ভাবা যায় বা আছে বা মাপা যায় বা প্রবাবিলিটি রয়েছে, তত অবধিকে আমাকে ধরতে হবে যে এই অবধি ইলেকট্রন অ্যাটমের রেডিয়াস এই অবধি বিস্তৃত। আরেকটা কথা, যেটা আরেকটা সমস্যা, অ্যাটম যে একা একা থাকবে মানে মোনো অ্যাটমিক ফরম্যাটে থাকবে তেমন তো হয় না। যেমন এইচ কখনো এইচ আকারে থাকে না, ও H2 আকারে থাকে। ও কখনো ও আকারে থাকে না, O2 আকারে থাকে। N2 আকারে থাকে। ফসফরাস P4 আকারে থাকে। তাহলে যে যেমনভাবে থাকে তার ক্ষেত্রে আমাকে তার রেডিয়াসটা সেই অবস্থায় গিয়ে মাপতে হবে। সুতরাং একটা অ্যাটমের রেডিয়াস মাপা কিন্তু খুব কঠিন ব্যাপার। তো দেখা যাক, এনসিইআরটির বাইরে আমরা আবার আমাদের নোটে ফিরি। তাহলে অ্যাটমিক রেডিয়াস বলতে সাধারণত কী বোঝায় সেটা আগে বলি, তারপর সাধারণ ঘটনার্থে সমস্যা কি সেটাও বললাম। সাধারণত কী বোঝায়, যে এই এখান থেকে শুরু করে এই অবধি যে দূরত্ব, তাকে আমরা বলবো অ্যাটমিক রেডিয়াস, তাই তো? অ্যাটমিক রেডিয়াস বলবো। অর্থাৎ নিউক্লিয়াসের সেন্টার থেকে শুরু করে একদম লাস্ট শেল অবধি দূরত্বকে মানে সাদামাটাভাবে বললে এটাই বোঝায়। কিন্তু মনে রাখবে, অ্যাটমের রেডিয়াস পারফেক্টলি মেজার করা ইজ ভেরি ডিফিকাল্ট, কারণ সব অ্যাটম এরকম মোনো অ্যাটমিক ফরম্যাটে তো থাকেই না। তাহলে আমি কী করে মাপব? সেই জন্য আমাদের 3টে পদ্ধতির প্রচলন করা হয়েছে। অ্যাটমিক রেডিয়াসকে 3টে পার্টে ভাঙা হয়েছে মাপার জন্য। কীরকমভাবে? 3টে পার্টে। প্রথমটা হচ্ছে তোমার বলা হয় কোভ্যালেন্ট রেডিয়াস বা সমযোজী ব্যাসার্ধ। কোভ্যালেন্ট রেডিয়াস বা সমযোজী ব্যাসার্ধ। দ্বিতীয়টাকে বলা হয় মেটালিক রেডিয়াস বা ক্রিস্টাল রেডিয়াস। অ্যান্ড থার্ড তাকে বলা হয় দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভ্যান্ডার ওয়ালস রেডিয়াস। ভ্যান্ডার ওয়ালস রেডিয়াস। তাহলে অ্যাটমিক রেডিয়াসকে আমরা 3 ভাবে পড়ব। ফার্স্ট অফ অন কোভ্যালেন্ট রেডিয়াস বা সমযোজী ব্যাসার্ধ, অর্থাৎ যে সমস্ত অ্যাটম কোভ্যালেন্ট বন্ড করে থাকে তাদের ক্ষেত্রে আমার কোভ্যালেন্ট রেডিয়াস নিতে হবে। সেকেন্ড কি নেব? মেটালিক রেডিয়াস বা ক্রিস্টাল রেডিয়াস। যে সমস্ত অ্যাটমগুলো একটা ক্রিস্টালের মধ্যে থাকে, একটা ল্যাটিস তৈরি করে থাকে, আয়নিক বন্ডিংয়ে থাকে, তাদের ক্ষেত্রে এক্ষেত্রে কি হয়, অ্যাটমগুলো পরস্পরকে মিউচুয়ালি টাচ করে থাকে এমনটা আমরা ধরে নিই। আরেকটা হচ্ছে আমাদের ভ্যান্ডার ওয়ালস রেডিয়াস, অর্থাৎ যারা সেভাবে বন্ডেড অবস্থা থাকে না, মূলত নিষ্ক্রিয় গ্যাসগুলো, যাদের ক্ষেত্রে তারা ডিস্টিংক্ট আলাদা আলাদাভাবে থাকে। ভ্যান্ডার ওয়ালস রেডিয়াসকে কেউ কেউ বলে কলিশন রেডিয়াসও বলে। তো যাই হোক, সেই ক্ষেত্রে আমরা এটা মাপি। অর্থাৎ অ্যাটমগুলো যে ফরম্যাটে অ্যাভেলেবেল তার রেডিয়াসটা আমরা সে জায়গায় গিয়ে সেইভাবে মাপার চেষ্টা করি। অ্যাকুরেট পাই না, কিন্তু একটা মোটামুটি একটা আইডিয়া পাই, কাছাকাছি একটা আইডিয়া পাই, মানে অ্যাপ্রক্সিমেট ডেটা।
ব্যাপারটা বোঝাতে পেরেছি? নেক্সট, তাহলে কোভ্যালেন্ট রেডিয়াসটা কি একটু বলি, ডিটেলে বলি। হোয়াট ইজ কোভ্যালেন্ট রেডিয়াস? ধরো দুটো অ্যাটম এরকমভাবে সমযোজী বন্ধনে আবদ্ধ আছে, দুটো অ্যাটম এরকমভাবে পরস্পর সমযোজী বন্ধনে আবদ্ধ আছে। টু অ্যাটমস আর ইন কোভ্যালেন্ট বন্ড ইন দিস ওয়ে। এইটা তাদের কমন শেয়ারিং এরিয়া, এখানে তারা সমযোজী বন্ধন করছে। তো কোভ্যালেন্ট রেডিয়াসের ডিফিনেশন হচ্ছে এরকম, এদের যে নিউক্লিয়াসগুলোর মধ্যবর্তী কানেক্টিং যে লাইন তার হাফ ডিস্টেন্স আর কোভ্যালেন্ট। কি বললাম? অর্থাৎ হাফ অফ ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স, এই যে দুটো নিউক্লিয়াস তাদের যে সংযোজী সরলরেখা তার অর্ধেক দূরত্বকে আমরা বলে থাকি কোভ্যালেন্ট রেডিয়াস। বোঝাতে পারলাম? আচ্ছা, এটা তো আমরা এক্ষেত্রে আমরা এইভাবে প্রকাশ করে থাকি, যদি এই রেডিয়াসটা আর এ হয় আর এই রেডিয়াসটাও আর এ হয়, তাহলে ডিস্টেন্স এ এ ইকুয়ালস টু আর এ প্লাস আর এ। এই দূরত্বটাকে বলা হয় ডিস্টেন্স এ, ডিএএ বলা হয়। এই দূরত্বটাকে কি বলা হয়? ডিএএ। ওকে, আচ্ছা এইটাতে এবার মনে করো দুটো অ্যাটম অসম আকার বিশিষ্ট, একটা একটু বড় একটা একটু ছোট, এরকম যদি হয় তারা সমযোজী বন্ধন করতেই পারে, যেমন হাইড্রোজেন ক্লোরাইড। এক্ষেত্রেও কি করব, এক্ষেত্রে যদি আমি হাফ অফ দ্য ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স নিই তাহলে কিন্তু এটার প্রতি ইনজাস্টিস হয়ে যাবে। হ্যাঁ, মানে এর রেডিয়াস অনেকটাই কম হবে, এর রেডিয়াস যা তার থেকে অনেক বড় চলে যাবে। সুতরাং এক্ষেত্রে কিন্তু এরকম বলা যাবে না। এক্ষেত্রে কীরকম ব্যাপারটা, এদের রেডিয়াসটা এইভাবে মাপা হয়। এটা যদি এ অ্যাটম হয়, এটা যদি বি অ্যাটম হয়, তাহলে ডিস্টেন্স এ বি সমান সমান আর এ প্লাস আর বি, এইভাবে প্রকাশ করা হয়। ঠিক আছে? অর্থাৎ দুটো পরমাণু যারা অসম আকার বিশিষ্ট, একজন বড় একজন ছোট, তার ক্ষেত্রে কিন্তু হাফ অফ দ্য ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স বলা যায় না। তখন এদের ক্ষেত্রে এরকমভাবে প্রকাশ করতে হয়, ডিস্টেন্স বিটুইন এ অ্যান্ড বি ইজ ইকুয়াল টু আর এ প্লাস আর বি, যোগ করে করা হয়। এই আর এর ভ্যালুটা বার করা হয় কোত্থেকে? আর এর ভ্যালুটা বার করা হবে ওইখান থেকে। আগে যদি ডি এ বাই টু, এখান থেকে ওই যে আগের পেজে করেছিলাম, এই যে এরকম কেসে দেখো এটা দুজনের রেডিয়াস সমান ছিল, এটাকে আমি টু আর এ তো বলতে পারি, তাই না? তার মানে আর এ সমান কত হবে? ডি এ বাই টু, এরকম বলতে পারি। এরকম তো যাই হোক, এখান নিয়ে আর খুব বেশি কিছু বলার নয়, আমি জাস্ট মেন ব্যাপারটা বললাম, কোভ্যালেন্ট রেডিয়াস কি সেটা বুঝলাম। নেক্সট আমি যেটাতে যাব সেটাতে হচ্ছে তোমার মেটালিক রেডিয়াস। মেটালিক রেডিয়াসটা কীরকম? এখানে একটা মেটালিক ক্রিস্টালে ধরে নেওয়া হয় দুটো অ্যাটম প্রায় মিউচুয়ালি পরস্পরকে টাচ করে আছে, যদিও সেরকম হয় না, একটু ডিস্টেন্স থাকে, তবু আমি ধরে নিচ্ছি, তর্কের খাতিরে ধরে নিচ্ছি একটা মেটালিক ক্রিস্টালের মধ্যে দুটো অ্যাটম প্রায় পরস্পরকে মিউচুয়ালি টাচ করে থাকে। তাহলে এই অবস্থায় এদের যে ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স তার হাফ, এটাকে আমরা বলে থাকি আর মেটালিক বা আর ক্রিস্টাল, আর মেটালিক অর আর ক্রিস্টাল। ঠিক আছে, এটা বলতে পারি। পরিষ্কার? নেক্সট, নোট ডাউন করে নিয়েছো আশা করি। নেক্সট, এবার মনে করো যেটা বলা ছিল ভ্যান ডার ওয়াল রেডিয়াস, এটা খুব ইন্টারেস্টিং। মনে করো এই একটা অ্যাটম, এটা মলিকিউল, ধরো এই একটা মলিকিউল। আচ্ছা, এরকম আরেকটা মলিকিউল আমি এই একটা মলিকিউল, এরকম একটা মলিকিউল এখানে আছে মনে করো, একটা মলিকিউল মনে করো এখানে আছে মনে করো, এরকম। তো ভ্যান ডার ওয়াল রেডিয়াসের কথাটা ডেফিনেশনটা খুব মনোযোগ দিয়ে শুনবে আমি কী বলছি। দেখো বলছে দুটো কাছাকাছি মলিকিউল, তাদের দুটো কাছাকাছি পরমাণু, দুটো কাছাকাছি অণুর, দুটো কাছাকাছি পরমাণুর নিউক্লিয়াসগুলির সংযোজী রেখার অর্ধেক। বুঝতে পারলে না? আবার বলছি, দেখো এখানে একটা মলিকিউল, দুটো মলিকিউল, তিনটে মলিকিউল, চারটে মলিকিউল আছে, তাই তো?
বলছে দুটো কাছাকাছি মলিকিউল বা দুটো কাছাকাছি অণু। কোন দুটো কাছাকাছি? এই দুটো, এটা আর এটা। দুটি কাছাকাছি অণুর কাছাকাছি পরমাণু, কাছাকাছি পরমাণু কোনটা? এই পরমাণুটা আর এই পরমাণুটা। তাদের কেন্দ্রদ্বয়ের সংযোজী রেখার অর্ধেককে বলা হয় ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। তাহলে কি বললাম? হাফ অফ দ্য ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স, হাফ অফ internuclear distance of two close atom of two close molecule। দুটো কাছাকাছি অণুর, দুটো কাছাকাছি পরমাণুর কেন্দ্রদ্বয়ের সংযোজী রেখার অর্ধেককে বলা হয় ভ্যান ডার ওয়াল রেডিয়াস। তাহলে এই যে তিনটে তুমি দেখলে, তিনটে তুমি কি দেখলে? আমি একবার ছবিগুলো পাশাপাশি এঁকে দেখানোর চেষ্টা করি। কোভালেন্টে তুমি দেখলে এরকম, মেটালিকে কি দেখলে? এরকম দেখলে। আর ভ্যান ডার ওয়ালসে কি দেখলে? দেখো সবগুলো আঁকছি আমি। এক্ষেত্রে পড়েছো এটা কোভালেন্ট পড়েছো, এখানে হাফটাকে বলেছো আর কোভালেন্ট বলেছো, রাইট? এখানে এটাকে আর মেটালিক বলেছো, আর এখানে দেখো এটাকে আমরা বলেছি আর ভ্যান ডার ওয়ালস বলেছো। চিত্র দেখে কি মনে হচ্ছে? মনে হচ্ছে না ভ্যান ডার ওয়ালস সব থেকে বেশি বড়? তাহলে আর ভ্যান ডার ওয়ালস গ্রেটার দেন আর মেটালিক, গ্রেটার দেন হচ্ছে তোমার আর কোভালেন্ট। ওকে, রেডিয়াসকে সম্বন্ধে বুঝতে পারছো? তাহলে 3 রকমের রেডিয়াস বললাম। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কোন কোন বিষয়গুলো আমাদের রেডিয়াসকে প্রভাবিত করে, সেটা আমরা এবার দেখব। ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমরা দেখব কোন কোন বিষয় আমাদের রেডিয়াসকে প্রভাবিত করে, সেটা আমরা এবারে দেখব। ঠিক আছে, তাহলে তোমরা হেডিং করো পরের ব্যাপারটা, ফ্যাক্টরস that affects atomic radius। অ্যাটমিক রেডিয়াসকে কোন কোন বিষয় প্রভাবিত করে সেটা আমরা এবার দেখব। ঠিক আছে, তোমরা নোট করো বিষয়টাকে। প্রথম যেটা ব্যাপারটা বলবো, দেখো ফার্স্ট আমি কিছু পয়েন্ট নোট করে করে লিখছি। দেখো ফার্স্ট পয়েন্টটা লেখো তোমরা। বলছে জেড এফেক্টিভ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য অ্যাটমিক রেডিয়াস। প্রত্যেকটা কথাই বুঝিয়ে দিচ্ছি, একটা লিখতে থাকো। জেড এফেক্টিভ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য অ্যাটমিক রেডিয়াস, সেটা হচ্ছে প্রথম কথা। ওকে, just a minute। ওকে, সেকেন্ড যেটা বলছে 1 নম্বর, 2 নম্বর নাম্বার of shell
কতগুলো করে শেল আছে সেটা। থার্ড হচ্ছে ম্যাগনিটিউড অফ নেগেটিভ চার্জ ফোর্থ হচ্ছে ম্যাগনিটিউড অফ পজিটিভ চার্জ। ঠিক আছে, লিখতে থাকো, বলছি তারপরে। ফিফথ হচ্ছে বন্ড অর্ডার, বন্ড অর্ডার। হয়েছে? এইগুলো মূলত এই কথাগুলো আছে যারা রেডিয়াসকে মোটামুটিভাবে ভালোই প্রভাবিত করতে পারে। ঠিক আছে, আর একটা স্ক্রিনিং এফেক্ট বলেই রাখি, 6 নম্বরটা হচ্ছে স্ক্রিনিং এফেক্ট, যেটা আমি অলরেডি আগে পড়িয়ে ফেলেছি। স্ক্রিনিং এফেক্ট, স্ক্রিনিং এফেক্ট, এই কটা কথা মোটামুটিভাবে রেডিয়াসকে প্রভাবিত। নোট ডাউন করে না, আমি একটা একটা করে বুঝিয়ে বলছি। নোট ডাউন করে সবাই, একটা একটা করে বুঝিয়ে বলছি আমি। হলো? দেখো, প্রথমত একটা একটা করে কথা আমি তোমাকে বোঝাই। প্রথমটা বলছে, আমি এটা মুছে দিচ্ছি, হ্যাঁ, উপরেরটা মুছে বলছি। মুছবো না, থাক, পরে বেরিয়ে যাই, থাক। প্রথমটা কি বলছে না, দেখো বলছে জেড এফেক্টিভের সঙ্গে অ্যাটমিক রেডিয়াসটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। অবভিয়াসলি জেড এফেক্টিভ মানে এক্ষুনি তোমাকে আমি বললাম যে নিউক্লিয়াস মাঝখানে যে ইলেকট্রনগুলো আছে তাদের স্ক্রিনিংটা বাদ দিয়ে কতটা জোর টানতে পারছে, অর্থাৎ লাস্ট সেলের ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে কতটা অ্যাট্রাকটিভ ফোর্স পাচ্ছে, সব বাদ সাদ গিয়ে কতটা পাচ্ছে। যতটা পাচ্ছে ওটাই তো এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। তাহলে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যদি বেড়ে যায়, বিভিন্ন কারণে বাড়তে পারে। কিভাবে হতে পারে? মানে মাঝখানে যারা স্ক্রিন করছে তারা যদি দুর্বল আবরক হয় তাহলে কি তোমার জেড এফেক্টিভ বেড়ে যাবে। যদি ভালো আবরক হয় তাহলে শিল্ড করতে পারবে না নিউক্লিয়াসকে, সেক্ষেত্রে তোমার আকর্ষণ বলটা তোমার বেড়ে যাবে। যদি শিল্ডার ভালো হয় তাহলে আকর্ষণ বল কমে যাবে, আর যদি শিল্ডার খুব খারাপ হয় তাহলে আকর্ষণ বল বেড়ে যাবে। তার মানে ডিপেন্ড করছে লাস্ট কক্ষের ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে কতটা অ্যাট্রাকটিভ ফোর্স পাচ্ছে। যদি কোনোভাবে আমি কোন ফ্যাক্টর কী ক্ষেত্রে আমি এক্সাম্পল দিয়ে স্পেসিফিক্যালি বলবো, আপাতত যেটা বলতে চাইছি যে নিউক্লিয়ার চার্জ যদি লাস্ট ইলেকট্রনের প্রতি বাড়ে তাহলে তো টানবে, টেনে অ্যাটমকে ছোট করে দেবে, সাইজটা ছোট হবে, কন্ট্রাক্ট হয়ে যাবে। আমি বোঝাতে পারলাম ব্যাপারটা? তাহলে জেড এফেক্টিভ যত বাড়বে অ্যাটমিক সাইজ তত কমবে, ইনভার্স রিলেশন আছে। আমি এক্সাম্পল দিয়ে স্পেসিফিক্যালি বলবো, ডোন্ট ওয়ারি। ওকে, নেক্সট এই পয়েন্টটা বললাম। সেকেন্ড পয়েন্ট বলছে নাম্বার অফ শেল। নাম্বার অফ শেলের উপর কীভাবে ডিপেন্ড করছে দেখো। নাম্বার অফ শেল, ভাই সিম্পল ব্যাপার না, একটা করে সেল বাড়ছে, একটা করে কক্ষপথ যদি বেড়ে যায় অ্যাটমিক সাইজ বড় হয়ে যাবে না? এটা আমি ছবিটা দেখাচ্ছি, আগে যে ছবিটা আছে, এই দেখ, একটা যদি সেল বাড়ে, ধর যত সেল বাড়ছে তত সাইজ তো বড়ই হয়ে যাবে না আস্তে আস্তে। তাহলে যতগুলো সেল বাড়বে তত অ্যাটমের সাইজ বাড়বে, খুব স্বাভাবিক ব্যাপার। সেকেন্ড কি বলছে? ম্যাগনিটিউড অফ নেগেটিভ চার্জ পজিটিভ চার্জ। এটা একটুখানি ইন্টারেস্টিং ব্যাপার, একটু বোঝাই। ম্যাগনিটিউড অফ পজিটিভ চার্জ অ্যান্ড নেগেটিভ চার্জ। দেখো, ধরো পজিটিভ চার্জ যত বেশি হবে, আমি কথা কথা এক্সাম্পল দিচ্ছি, ধরো দুটো এক্সাম্পল, Fe2 প্লাস ভার্সেস Fe3 প্লাস, এদের কার ব্যাসার্ধ ছোট আর কার ব্যাসার্ধ কম। আরেকটা নিচ্ছি ভার্সেস Fe, তিনজনকে কম্পেয়ার করছি আমি।
আয়রন Fe ভার্সেস Fe2 প্লাস ভার্সেস Fe3 প্লাস, এগুলোকে বলছি। তাহলে একটা আয়রনে অ্যাটমিক নাম্বার 26টা প্রোটন ছিল, 26টা ইলেকট্রন ছিল। যখন Fe2 প্লাস হলো 26টা প্রোটন আছে বাট ইলেকট্রন 24টা। যখন Fe3 প্লাস হলো 26টা প্রোটন আছে বাট ইলেকট্রন 23টা। খেয়াল করে দেখো, যত তুমি Fe থেকে Fe2 প্লাস, Fe2 প্লাস থেকে Fe3 প্লাসে গেছো, ইলেকট্রনের সাপেক্ষে প্রোটনের সংখ্যাটা কিন্তু বেড়েছে। এখানে 2টো প্রোটন এক্সট্রা আছে, 2 প্রোটন এক্সট্রা আছে, তাই মাথায় 2 প্লাস চার্জ। এখানে 3টে প্রোটন এক্সট্রা আছে, মাথায় 3 প্লাস চার্জ। অর্থাৎ প্রোটনের অ্যামাউন্ট যদি বাড়ে ইলেকট্রনের সাপেক্ষে, তাহলে নিউক্লিয়াসের আকর্ষণ ক্ষমতা বাড়বে। নিউক্লিয়াসের আকর্ষণ ক্ষমতা বাড়লে অ্যাটমের সাইজটা ছোটই হবে। আমি বোঝাতে পারলাম ব্যাপারটা? অর্থাৎ যত তোমার মাথায় কোনো একটা ক্যাটায়নের মাথায় যত পজিটিভ চার্জ বাড়তে থাকবে, এই পজিটিভ চার্জ বৃদ্ধি পাওয়াটা বাই ডিফল্ট ইন্ডিকেট করে ওর কতগুলো ইলেকট্রনের সাপেক্ষে কতগুলো করে প্রোটন এক্সট্রা আছে। আর প্রোটন যদি এক্সট্রা থাকে তাহলে কার্যকরী নিউক্লিয় আধান বা নিউক্লিয়ার অ্যাট্রাকটিভ ফোর্স বাড়বে, যেটা অ্যাটমকে টেনে কন্ট্রাক্ট করে দেবে, ছোট করে দেবে। অর্থাৎ আমি বলতে পারি ক্যাটায়নের মাথায় যে চার্জ যত বেশি হবে, ক্যাটায়নিক চার্জ, তার সঙ্গে আমাদের অ্যাটমের রেডিয়াসের ইনভার্স সম্পর্ক। যত বেশি চার্জ হয়েছে তত অ্যাট্রাকটিভ ফোর্স বেড়েছে, সাইজ ছোট হয়েছে। তাহলে আমরা বলতে পারি Fe3 প্লাসের আকার সব থেকে ছোট, তারপরে Fe2 প্লাস, তারপরে Fe। মাথায় গেল ব্যাপারটা? তাহলে কোনো অ্যাটমের রেডিয়াস ডিপেন্ড করছে তার ক্যাটায়নের চার্জের ম্যাগনিটিউডের উপরে। নেক্সট আমরা অ্যানায়ন দিয়ে শুরু করি। একটা অ্যানায়ন নিয়ে নিই, অ্যানায়নের উপর ডিপেন্ড করবে। ধরো আমি বলছি S মাইনাস ভার্সেস S2 মাইনাস, কার আকারটা বড় হবে? S মাইনাস ভার্সেস S2 মাইনাস, বা কিছু আইসো ইলেকট্রনিক স্পিসিসও নিতে পারি আমি। হ্যাঁ, আমি এটাই বলি আপাতত। তো এখানে কি সালফারের অ্যাটমিক নাম্বার কত? 16। তাহলে 16খানা প্রোটন ছিল বাট ইলেকট্রন একটা এক্সট্রা আছে, দেখতে পাচ্ছ? তাহলে 17খানা ইলেকট্রন আছে। এই সালফারের 16টা প্রোটন আছে বাট ইলেকট্রন আছে 18খানা ইলেকট্রন আছে। দেখো, নেগেটিভ চার্জ যখন বাড়বে একটা একটা করে ইলেকট্রন অ্যাড হবে বাইরের কক্ষপথগুলোতে। এই যে নতুন ইলেকট্রনগুলো আসছে না, এই যে বাইরের কক্ষপথে নতুন যে ইলেকট্রনটা আসছে, সে এক্সিস্টিং যে ইলেকট্রনগুলো আগে থেকে প্রেজেন্ট আছে তাদের সঙ্গে কিন্তু মারাত্মকভাবে রিপালসিভ ইন্টারাকশন করে, প্রচণ্ডভাবে বিকর্ষণ করে। আবার আরেকটা ঘটনা খেয়াল করে দেখো, প্রোটনের সাপেক্ষে ইলেকট্রনের সংখ্যা যদি বেড়ে যায় তাহলে সেই প্রোটনগুলো কিন্তু ওই ইলেকট্রনগুলো অত এফেক্টিভলি আর টানতে পারে না। তাহলে অ্যানায়নে যত বেশি নেগেটিভ চার্জ বাড়ছে, প্রোটনগুলোর আকর্ষণ বল দুর্বল হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম ওই ইলেকট্রনগুলোর মধ্যে নিজেদের মধ্যে বিকর্ষণ বল কাজ করছে, যে কারণে কিন্তু অ্যাটমিক রেডিয়াসটা বড় হয়ে যাচ্ছে। কি বললাম বুঝতে পেরেছ? তাহলে এখানে জিনিসটা খেয়াল করো, অ্যানায়নের ক্ষেত্রে অ্যানায়নিক চার্জ যেটা আছে, অ্যানায়নের মাথায় যে নেগেটিভ চার্জ আছে, নেগেটিভ চার্জ বা অ্যানায়নিক চার্জ প্রপোর্শনাল টু দ্য রেডিয়াস। যত বেশি তোমার চার্জ বাড়তে থাকবে মাথায়, তত বেশি কিন্তু তোমার রেডিয়াসটা বাড়বে। আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম। ঠিক আছে, নেক্সট আর কি ফ্যাক্টর বলা আছে দেখি। তাহলে নাম্বার অফ শেলের ব্যাপারটা বোঝালাম, জেড এফেক্টিভ বোঝালাম, ম্যাগনিটিউড অফ নেগেটিভ চার্জ বোঝালাম, ম্যাগনিটিউড অফ পজিটিভ চার্জ তোমাকে বোঝালাম। এবার বলছে বন্ড অর্ডার। দেখো, বন্ড অর্ডার বলতে বেসিক্যালি কি বোঝায়? বন্ড অর্ডার বলতে বেসিক্যালি যেটা বোঝায়, দুটো অ্যাটমের মধ্যে কত বেশি বন্ড আছে। এ আর এর মধ্যে আমি রিয়েলিস্টিক একটা এক্সাম্পল দিই যেটা তোমরা মোটামুটি রিলেট করতে পারবে। ধরো CH, ট্রিপল বন্ড CH, CH2, ডবল বন্ড CH2,
CH3 সিঙ্গেল বন্ড CH3। কার্বন কার্বন বন্ধন দূরত্ব দেখো এখানে সব থেকে বেশি আছে, এটাকেই বন্ড অর্ডার বলে। এখানে বন্ড অর্ডার 1, বন্ড অর্ডার 2, বন্ড অর্ডার 3, মানে দুটো অ্যাটমের মধ্যে কত বেশি সংখ্যক বন্ড হচ্ছে সেটাকে আমরা বন্ড অর্ডারের মাধ্যমে প্রকাশ করি। এখন দেখো বন্ড অর্ডার যত বেশি হয়, এটা সমযোজী বন্ধন, তো বন্ড অর্ডার যত বেশি হবে না দুটো অ্যাটমের মধ্যে তত বেশি কোভ্যালেন্সি হয়েছে, তত বেশি মিক্সিং হয়েছে। এখানে যদি অ্যাটমগুলো এভাবে মিক্স হয়, এখানে আরেকটু বেশি মিক্স হবে, কারণ দেখো বেশি বন্ড বানাতে গেলে দুটো অ্যাটমকে অনেক বেশি কাছে আসতে হবে। যত বেশি বন্ড তত বেশি অ্যাটমগুলোকে কাছে আসতে হবে, আর যত কাছে আসবে খেয়াল করে দেখো এদের ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্সটা কমতে থাকবে, মানে কোভ্যালেন্ট রেডিয়াসটা আস্তে আস্তে কমবে। এখানে খেয়াল করে দেখো আরও 3টে বন্ড হয়েছে, তাহলে এখানে তো আরও বেশি মিক্সিং হয়েছে, এখানে রেডিয়াস আরও কমে যাবে। বুঝতে পেরেছো? মানে সিম্পল ব্যাপার, যেটা যত বেশি তোমার বন্ড অর্ডার বাড়বে, অর্থাৎ দুটো অ্যাটমের মধ্যে যত বেশি বেশি করে বন্ড হবে তত ওদের রেডিয়াসটা, কোভ্যালেন্ট রেডিয়াসটা কমতে থাকবে। ব্যাপারটা বোঝা গেছে? আচ্ছা, নেক্সট এবার যেটা বলবো যে গ্রুপ ওয়াইজ অ্যান্ড পিরিয়ড ওয়াইজ রেডিয়াস কিভাবে চেঞ্জ হয়, অ্যাটমের যে পরমাণুর যে ব্যাসার্ধ সেটা শ্রেণী বরাবর এবং পর্যায় বরাবর কিভাবে পরিবর্তিত হয় আমরা এবার সেটা বলব। খেয়াল করো, ধরো আমি লিথিয়ামের কথাই বলছি, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। অর্থাৎ গ্রুপ 1-এ আমি প্রথম থেকে উপর থেকে নিচের দিকে নামছি, পর্যায় বরাবর নামছি। এই যে এটা দ্বিতীয় পর্যায়ের মৌল, এটা তৃতীয় পর্যায়ের মৌল, এটা চতুর্থ পর্যায়ের মৌল, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম পর্যায়ের মৌল। ওপর থেকে যখন নিচের দিকে নামি তখন দেখো এই এক একটা পর্যায়ে না, এক একটা পর্যায়ে একটা পরমাণুর কতগুলো শেল আছে, কতগুলো কক্ষপথ আছে সেটা ইন্ডিকেট করে। অর্থাৎ দ্বিতীয় পর্যায়ভুক্ত যতগুলো মৌল আছে তাদের প্রত্যেকের দুটো করে কক্ষপথই আছে। তৃতীয় পর্যায়ভুক্ত যারা আছে তাদের 3টে করে কক্ষপথ, যারা চতুর্থ পর্যায়ভুক্ত তাদের 4টে করে কক্ষপথ, আর যারা পঞ্চম পর্যায়ভুক্ত তাদের 5টা করে কক্ষপথ। তার মানে দেখো শ্রেণী বরাবর যদি আমি ওপর থেকে নিচের দিকে নামি তাহলে কি হবে, একটা একটা করে কক্ষপথ বাড়তে থাকবে, আর কক্ষপথ বাড়লে অ্যাটমের সাইজটা বাড়বে। আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম। তাহলে শ্রেণী বরাবর ওপর থেকে নিচের দিকে নামলে অ্যাটমিক সাইজটা বাড়তে থাকবে। পরিষ্কার? এবার তুমি যদি একটা, আমি তোমাকে একটু পিরিয়ডিক টেবিলটা দেখানোর চেষ্টা করি। এবার তুমি যদি পিরিয়ডিক টেবিল ধরে শ্রেণী বরাবর না গিয়ে এবার তুমি পর্যায় বরাবর লেফট থেকে রাইটে যাও, ধরো সোডিয়াম 11 নম্বর, 12 নম্বর অ্যাটম, 13, 14, 15, 16, 17, এইভাবে তুমি যদি কোনো একটা পর্যায় বরাবর লেফট থেকে রাইট যেতে থাকো, বাম দিক থেকে ডান দিকে যেতে থাকো, তাহলে কি হবে, যেহেতু তুমি পর্যায় বরাবর যাচ্ছ, সোডিয়ামও দেখো তৃতীয় পর্যায়ভুক্ত, ম্যাগনেসিয়ামও তৃতীয় পর্যায়ভুক্ত, অ্যালুমিনিয়ামও তাই, সিলিকনও তাই, অর্থাৎ পর্যায় তাদের সবার এক, তার মানে তাদের কক্ষপথের সংখ্যাটাও এক, সবারই একই সংখ্যক কক্ষপথ আছে, অর্থাৎ কক্ষপথের সংখ্যা বাড়ছে না। আচ্ছা, কক্ষপথের সংখ্যা যদি না বাড়ে তাহলে কি পরমাণুর সাইজ বাড়বে? বাড়বে না, কিন্তু কমতে পারে। কি করে? খেয়াল করো, সোডিয়াম থেকে যখন তুমি ম্যাগনেসিয়ামে এলে, সোডিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 11, ম্যাগনেসিয়াম হচ্ছে 12, অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক 1 একক বৃদ্ধি পেল। ম্যাগনেসিয়াম থেকে তুমি যখন অ্যালুমিনিয়ামে এলে, অ্যাটমিক নাম্বার 13, পরমাণু ক্রমাঙ্ক 1 একক বাড়লো, 14 আরও 1 একক বাড়লো, 15 আরও 1 একক বাড়লো। অর্থাৎ একটা পর্যায় বরাবর লেফট টু রাইট যেতে থাকলে তোমার কক্ষপথ হয়তো বাড়ে না, কিন্তু 1 একক করে পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধি পেতে থাকে। এই পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধি পাওয়া মানে কেন্দ্রকে প্রোটনের সংখ্যা বৃদ্ধি পাওয়া,
কেন্দ্রকে প্রোটনের সংখ্যা বৃদ্ধি পাওয়া মানে কার্যকরী নিউক্লিয় আধান বৃদ্ধি পাওয়া, আর নিউক্লিয় আধানের সঙ্গে অ্যাটমিক রেডিয়াস ইনভার্সলি প্রপোর্শনাল, অর্থাৎ যত আকর্ষণ বল বাড়বে সাইজ তত ছোট হবে। অর্থাৎ লেফট টু রাইট গেলে শ্রেণী বরাবর তুমি যদি পর্যায় বরাবর তুমি যদি লেফট থেকে রাইট যাও, লেফট টু রাইট যদি পর্যায় বরাবর যেতে থাকো তাহলে কী হবে, পরমাণুর সাইজটা ধীরে ধীরে কমতে থাকবে। লেফট টু রাইট গেলে কী হবে, সাইজটা কমতে থাকবে। কেন কমবে? বিকজ তোমার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার মানে নাম্বার অফ শেল ফিক্সড আছে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা নাম্বার অফ শেল ফিক্সড আছে, কিন্তু নিউক্লিয় আধান কিন্তু ক্রমশ লেফটে গেলে ক্রমশ ধীরে ধীরে বেড়েছে, আস্তে আস্তে এক এক করে বেড়েছে। আর নিউক্লিয় আধান বাড়লে কী হবে, আকর্ষণ বল বাড়বে, আকর্ষণ বল বাড়লে কী হবে, অ্যাটমটা ছোট্ট হবে, কন্ট্রাক্টেড হবে। ব্যাপারটা বোঝাতে পেরেছি আশা করি। তাহলে এই গেল আমাদের পর্যায় এবং শ্রেণী বরাবর পরমাণুর ব্যাসার্ধের ক্রম। এইবার এখানে একটা নোট দিয়ে একটা কথা বলবো, খুব ইম্পর্টেন্ট একটা কথা। খুব ইম্পর্টেন্ট কথাটা কি? আচ্ছা দেখো, আমি আবার পর্যায় সারণীটাকে ফেরত নিয়ে আসার চেষ্টা করি। পর্যায় সারণীকে একবার ফেরত নিয়ে এলাম। আচ্ছা, আমরা যদি লেফট টু রাইট যাই, কিছু অ্যানোম্যালাস বিহেভিয়ার দেখা যায়, আমি তোমাকে সেটা বলবো এবারে। লেফট টু রাইট যেতে থাকি তাহলে ক্রমশ ব্যাসার্ধ কমবে, ব্যাসার্ধ কমবে 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 কমবে, তাহলে এখানে তো আরও কম হওয়ার কথা। এটা ইনার্ট গ্যাস আর্গন না, অর্থাৎ যে কোনো পর্যায়ে সবথেকে বড় এলিমেন্ট হচ্ছে ওই পর্যায়ের ইনার্ট গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাসটি। মনে রাখবেন কি বললাম, আমরা যতই বলি লেফট থেকে রাইটে গেলে তো ব্যাসার্ধ কমছে, কমতে 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 তাহলে তো আর্গনে, এখানে আর্গন, এখানে ক্রিপ্টন, এখানে জেনন, এদের সাইজ তো সব থেকে ছোটো হওয়ার কথা, তাই না? না, এদের সাইজ গোটা পর্যায়ের সব থেকে বড় সাইজ। কেন হয় সেটা বলবো, চলো। তাহলে ইন্টারেস্টিং কথা বললাম, কি বললাম, যে ইনার্ট গ্যাস যারা আছে, ইনার্ট গ্যাসেস আর লার্জেস্ট ইন আ পিরিয়ড। একটা পিরিয়ডে ইনার্ট গ্যাসগুলো সব থেকে বড়। এর দুটো লজিক সাইট করা হয়, দুরকমভাবে লজিক দু জায়গায় পাওয়া যায়। প্রথম লজিকটা হচ্ছে এটা, বলছি ইনার্ট গ্যাসগুলো যে ব্যাসার্ধ যেটা আমরা মাপি সেটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ, আর বাকিদের ক্ষেত্রে গ্রুপের বাকিদের যেটা ব্যাসার্ধ মাপি ওই পর্যায়ে বাকি এলিমেন্ট যারা ছিল তাদের ক্ষেত্রে হয় সেটা কোভ্যালেন্ট রেডিয়াস হয়, না হলে সেটা তোমার মেটালিক রেডিয়াস হয়। আর আমরা একটু আগে দেখেছিলাম যে ভ্যান ডার ওয়ালস রেডিয়াস সব থেকে বড়, সেই কারণে ইনার্ট গ্যাসগুলোর ব্যাসার্ধ সব থেকে বড় হয়। কি বললাম, একটা পর্যায়ে যতগুলো এলিমেন্ট, লেফট টু রাইট গেলে যতগুলো এলিমেন্ট আছে একদম শেষ প্রান্তে থাকে ইনার্ট গ্যাস। এই ইনার্ট গ্যাসগুলোর ব্যাসার্ধ আমরা মাপি ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধে, আর বাকিদের ব্যাসার্ধগুলো মাপি কিসে, আইদার মাপি কোভ্যালেন্ট রেডিয়াসে অর মাপি মেটালিক রেডিয়াসে। যাতেই মাপি না কেন ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ তোমার সব থেকে বড় হয়। সেই কারণে ইনার্ট গ্যাসগুলোর ব্যাসার্ধ একটা শ্রেণীতে এই একটা পর্যায়ে সব থেকে বড় হয়। এখন প্রশ্ন হলো আরেকটা লজিক কী, তাহলে এটা লজিক ওয়ান গেল। লজিক ওয়ান হচ্ছে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধে মাপছি বলে, ভ্যান ডার ওয়ালস রেডিয়াসে মাপছি সেই কারণে। লজিক টু কি, লজিক টু হচ্ছে ইনার্ট গ্যাসগুলোর প্রত্যেকটা শেল ফিল্ড থাকে, মানে ইনার্ট গ্যাসগুলোর ইলেকট্রনিক বিন্যাস NS2 NP6, অর্থাৎ এসেও সবকটা ইলেকট্রন ভর্তি থাকে আর পিতেও তোমার সবকটা ইলেকট্রন ভর্তি থাকে। ফলে এখানে ইলেকট্রনগুলোর মধ্যে মারাত্মক রিপালসিভ ইন্টারাকশান কাজ করে। যেহেতু সবকটা সেল ভর্তি আছে সেই কারণে কী হয়, এদের সাইজটা একটু বড় হয়ে যায়। আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম যে ইনার্ট গ্যাসগুলোর গল্পটা কী হয়। নেক্সট আমরা যাব, পরবর্তী ব্যাপারে যাব। আচ্ছা, গ্রুপ 13-র ক্ষেত্রে একটা অ্যানোমেলাস বিহেভিয়ার দেখা যায়। গ্রুপ 13, গ্রুপ 13-র যে যৌগগুলো আছে তাদের মধ্যে একটা অ্যানোমেলাস বিহেভিয়ার দেখা যায়। কেন, কীরকম বিহেভিয়ার? আচ্ছা, ওপরে নামলে বোরন, তারপরে অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, তারপরে ইন্ডিয়াম, তারপর থ্যালিয়াম।
তাহলে এক্সপেক্টেড অর্ডার অফ রেডিয়াস কি হওয়া উচিত বলো? এক্সপেক্টেড অর্ডার কি হওয়া উচিত? না, ওপর থেকে নিচে থেকে আমরা রেডিয়াস বড় হয়, তাহলে বোরন সব থেকে ছোট, তার থেকে অ্যালুমিনিয়াম বড় হবে, তারপরে গ্যালিয়াম বড় হবে, তারপরে ইন্ডিয়াম বড় হবে, তারপরে থ্যালিয়াম বড় হবে। এটা আমাদের এক্সপেক্টেড ট্রেন্ড। বোরন গ্রেটার দেন অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম গ্রেটার দেন গ্যালিয়াম, দেন ইন্ডিয়াম, দেন থ্যালিয়াম। না, কিন্তু এখানে একটা গন্ডগোল আছে। গন্ডগোলটা হচ্ছে এই জায়গাটায়। কি গন্ডগোল হয়? এই অর্ডারটা এটা হয় না। এটা কি হয়? বোরন অ্যালুমিনিয়াম গ্রেটার দেন গ্যালিয়াম হয়ে যায়, অর্থাৎ গ্যালিয়ামটার সাইজ অ্যালুমিনিয়ামের থেকে ছোট হয়ে যায় বা প্রায় সিমিলার হয়। অ্যালুমিনিয়ামের থেকে গ্যালিয়াম বড় হওয়ার কথা না, এই জায়গাটা থেকে হয়ে যায় গ্যালিয়ামটা অ্যালুমিনিয়াম থেকে ছোট হয়ে যায় বা প্রায় কাছাকাছি থাকে। কেন ছোট হলো? হঠাৎ করে কেন ছোট হতে গেল? ইলেকট্রন বিন্যাস তোমাকে এর উত্তরটা দেবে। দেখো, বোরনের ইলেকট্রন বিন্যাস 2s2 2p1, অ্যালুমিনিয়ামের ভ্যালেন্স সেলের ইলেকট্রন বিন্যাস 3s2 3p1, গ্যালিয়াম হচ্ছে 3d10 4s2 4p1। এই হলো গল্প, এইখানেই হচ্ছে গল্পটা। দেখো 3d10 চলে এসে, দেখেছো 3d10, অর্থাৎ ভ্যালেন্স সেলের আগে আছে 3d। একটু আগে বলেছিলাম, মনে আছে? ডি আর এফ এরা হচ্ছে পুয়ার শিল্ড আর নিউক্লিয়াসকে শিল্ড করতে পারে না। অর্থাৎ গ্যালিয়ামের লাস্ট সেল হচ্ছে তোমার 4s2 4p1। লাস্টের আগে এখানে 3d আছে, লাস্টের আগে এখানে 3d আছে, 10খানা 3d ইলেকট্রন আছে। এই ডিগুলো কী হয়? পুয়ার শিল্ড আর নিউক্লিয়াস এখানে আছে, শিল্ড করতে পারে না, নিউক্লিয়াসকে আটকাতে পারেনি। তাহলে কি এবার নিউক্লিয়াস গিয়ে লাস্টের ইলেকট্রনগুলোকে টেনে নিয়ে আসবে, ভিতর দিকে টেনে চিপসে দেবে, ভেতর দিকে ঢুকিয়ে নিয়ে আসবে। তাহলে কি এবার সাইজটা কমে গেল। অর্থাৎ এই যে গ্যালিয়াম যেটা বললাম, গ্যালিয়ামে হঠাৎ করে 10খানা ডি ইলেকট্রন চলে আসার জন্য কি হয়েছে? নিউক্লিয়ার অ্যাট্রাকটিভ ফোর্স বেড়ে গেছে, বিকজ ডি ইলেকট্রনগুলো হচ্ছে পুয়ার শিল্ড আর নিউক্লিয়াসকে শিল্ড করতে পারে না। সেই কারণে কি হয়েছে? গ্যালিয়ামের আকারটা অ্যালুমিনিয়ামের থেকে ছোট হয়ে গেছে। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে জিনিসটা কি? নেক্সট যে বিষয়টা তোমাকে আমি বলবো সেটা হচ্ছে ডি ব্লক এলিমেন্টের ক্ষেত্রে একটা ঘটনা ঘটে, সেইটাও আমরা একটু এনসিইআরটি থেকে ডেটা একটু নিয়ে আসার চেষ্টা করব। ডি ব্লকের ক্ষেত্রে কি হয় একবার আমরা একটু এনসিইআরটি থেকে একটা ডেটা আনার চেষ্টা করব। ডি ব্লকের ক্ষেত্রে কি হয় একবার একটু এনসিইআরটির একটা ডেটা কাট করে আমরা নিয়ে আসছি। খুব সুন্দরভাবে গ্রাফটাকে মাইনুটলি দেখো, একটা ব্যাসার্ধের গ্রাফ দিয়েছে ডি ব্লক এলিমেন্টগুলোর। হ্যাঁ, মানে পিরিয়ডিক টেবিলে তোমার স্ক্যান্ডিয়াম থেকে ভালো করে দেখো, এই যে গ্রিন কালারের দাগটা এটা স্ক্যান্ডিয়ামের জন্য, এই নিচের দাগটা খেয়াল করো, আমি এখানে আঁকছি, তোমরা বুঝতে পারবে আশা করি। এইটা হচ্ছে স্ক্যান্ডিয়াম বাবাজি, এটা টাইটানিয়াম, এটা ভেনাডিয়াম, এটা ক্রোমিয়াম, এটা এমএন, এটা এফি, এটা কোবাল্ট, এটা নিকেল, এটা কপার, একটা জিন। একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করছো, রেডিয়াসটা ক্রমশ কমেছে, ভালো কথা, কমাই তো কথা। আমরা লেফট থেকে রাইটে যাচ্ছি, লেফট রাইট গেলে তো ব্যাসার্ধ কমারই কথা, তাই না? তো দেখো রেডিয়াসটা কিন্তু ক্রমশ কমেছে, তাই না? কমেছে। আয়রনের পর থেকে খেয়াল করে দেখো কোবাল্ট নিকেলের রেডিয়াসটা প্রায় সমান, মানে আয়রন কোবাল্ট নিকেল এই তিনজনের রেডিয়াস কিন্তু প্রায় কাছাকাছি, খুব বেশি নামেনি, প্রায় কাছাকাছি আয়রন কোবাল্ট নিকেল। এরপরে খেয়াল করে দেখো রেডিয়াসটা আবার কপার থেকে উপরের দিকে উঠেছে। এবং দেখো সেই গ্রুপের আরও যারা আছে, স্ক্যান্ডিয়ামের পরের সিরিজ হচ্ছে ইট্রিয়াম থেকে শুরু করে ক্যাডমিয়াম অবধি, তার নিচের লাইন, মানে এটা যদি 4th পিরিয়ড, হ্যাঁ এটা 5th পিরিয়ড, এটা 6th পিরিয়ড। স্ক্যান্ডিয়ামের পরে যেটা আছে তাদের ক্ষেত্রে দেখো একই রকম গ্রাফ গেছে প্রায়, তার নিচে যেটা আছে তাদেরও গ্রাফটা প্রায় একই রকমের গেছে, মানে প্রায় সবাই একই ঘটনা ঘটছে। অর্থাৎ রেডিয়াসটা প্রথমে কমছে, লেফট টু রাইটের রেডিয়াসটা কমে কিছুটা সমান হচ্ছে, তারপর আবার বেড়ে যাচ্ছে। মানে আমরা এক্সপেক্ট কী করেছিলাম, ঘটনাটা কি ঘটলো তাহলে এখানে
ব্যাপারটা কি ঘটলো, আমরা এক্সপেক্ট কী করেছি, আমরা এক্সপেক্ট করি যে রেডিয়াসটা ক্রমশ এরকমভাবে কমবে, শুধু কমবে আশা করি, তাই না? কিন্তু ইনস্টিড না শুধু কমে কি হলো, না শুধু কমলোই না, কিছুটা সমান হয় তারপর আবার একটু বেড়ে গেল, এরকম হলো ঘটনাটা। এক্সপেক্টেড ছিল এটা, হলো এটা। এরকমই হয় জীবনে, আমরা যা আশা করি তা হয় না, ঠিক আছে? যাই হোক, তো আমাদের কারণ বুঝতে হবে, ঠিক আছে? এক্সেপশন বলে লাফালাফি করে লাভ নেই, কান্নাকাটি করে লাভ নেই। এক্সেপশন সেটাই যেটা আমরা জানি না, এক্সপ্লেন করতে পারি না। এক্সেপশন কোনটা, যেটা আমরা এক্সপ্লেন করতে পারি না, অর্থাৎ আমরা নিজেরাই জানি না, ঠিক আছে? তো যাই হোক, তো কমলো কেন? আমি তোমাকে একটু ইলেকট্রন বিন্যাসগুলো লিখে দেখাই, স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক অব দি ইলেকট্রন বিন্যাস যদি তোমাকে লিখে দেখাই না, তাহলে তোমার একটা ব্যাপারটা খুব ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 3d1,4s2। আমি শুধু ডিগুলো আঁকছি, হ্যাঁ, শুধু ডি এর ইলেকট্রন। ডিতে কটা ইলেকট্রন আছে? একটা আছে, না এখানে লিখবো না। 3d1, টাইটানিয়াম 3d2, ভ্যানাডিয়াম 3d3, ক্রোমিয়াম 3d5, 3d4 হওয়ার কথা, 5 হয়ে যায় জানো তোমরা সবাই। Mn 3d6, আয়রন, সরি 3d5, Mn 3d5 হবে, ভেরি সরি, আয়রন 3d6, কোবাল্ট 3d7, নিকেল 3d8, কপার 3d9, জিঙ্ক 3d10। একটা জিনিস খেয়াল করো, দেখো ডিতে তো 5টা ঘর, তা ডিতে এই যে 5টা ঘর আছে, প্রথমে দেখো স্ক্যান্ডিয়ামে 1টা ফিল আপ হয়েছে, টাইটানিয়ামে গিয়ে 2টো, ভ্যানাডিয়ামে গিয়ে 3টে, তারপরে দেখো ক্রোমিয়ামে গিয়ে 5টা, রাইট? এই তো ঠিক ছিল, ভালোই ছিল, বেশ ভালোই চলছিল। তো দেখো যত লেফট টু রাইট যাচ্ছি, আমরা কি জানি, লেফট থেকে রাইট গেলে জেড এফেক্টিভটা বাড়ে, নিউক্লিয়ার চার্জ বাড়ে, একটা করে ইলেকট্রন বাড়ছে, মানে প্রোটনও বাড়ছে, অ্যাট্রাকটিভ ফোর্স বলছে, তো সাইজ তো কমবেই, স্বাভাবিক। তাহলে দেখো স্ক্যান্ডিয়াম যত এদিকে গেছি, ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ যত যাচ্ছিলাম, আস্তে আস্তে ইলেকট্রন বেড়েছে, মানে প্রোটনও বেড়েছে, তো নিউক্লিয়ার অ্যাট্রাকটিভ ফোর্স বেড়েছে। নিউক্লিয়ার অ্যাট্রাকটিভ ফোর্স বাড়ার জন্য কী হয়েছে, তোমার সাইজটা ক্রমশ কমেছে, রাইট? এভরি ক্লিয়ার? আচ্ছা, এইবার দেখো আয়রন, কোবাল্ট, নিকেল, আয়রন, কোবাল্ট, নিকেল, এখান থেকে কি ঘটনাটা ঘটছে দেখো। আয়রনের ক্ষেত্রে দেখো, খেয়াল করে দেখো 3d6 হচ্ছে, কোথায় গেল, এই যে 3d6, মানে এবার ইলেকট্রন পেয়ার হওয়া শুরু হচ্ছে, দেখেছো? কোবাল্টে গিয়ে 3d7 হয়েছে, মানে এখানে আরেকটা পেয়ার হলো। নিকেলে গিয়ে 8টা পেয়ার হচ্ছে। এই যে যখন পেয়ার হচ্ছে না, ইলেকট্রনগুলোর মধ্যে পারস্পরিক রিপালশন ফোর্স তৈরি হচ্ছে, কারণ দুটো করে ইলেকট্রন চলে আসছে এক জায়গায়, রিপালশন হচ্ছে। এটাকে বলা হয় ইন্টার ইলেকট্রনিক রিপালশন। কি বলে? ইন্টার ইলেকট্রনিক রিপালশন। তাহলে ঘটনাটা কি হচ্ছে জিনিসটা, যখন আমরা স্ক্যান্ডিয়াম থেকে, ছবিতে ফিরে যাই, স্ক্যান্ডিয়াম থেকে শুরু করে তোমরা আপ টু ওই Mn বা Fe অবধি এসছি, এই জায়গাটা অবধি, এই জায়গাটা অবধি, একটু মুছে দিয়ে এগুলো ক্লিন করে দিই। স্ক্যান্ডিয়াম থেকে শুরু করে এই যে অবধি তখন আমরা এসছি, এই অবধি জেড এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ইজ মোর দ্যান ইন্টার ইলেকট্রনিক রিপালশন, IER, ইন্টার ইলেকট্রনিক রিপালশনের থেকে অনেক বেশি। সেই জন্য আকর্ষণ বলার জন্য ক্রমশ সাইজটা কমেছে। ঠিক আয়রনের পর থেকে, বা বলতে পারো আয়রন, কোবাল্ট, নিকেল, এরকম তিনটেকে ধরে নিচ্ছে একই লাইন আপে, এইখানে জেড এফেক্টিভ আর ইন্টার ইলেকট্রনিক রিপালশন পরস্পরকে ব্যালেন্স করে গেছে। কারণ এখান থেকে ইলেকট্রন পেয়ার হওয়া শুরু হচ্ছে, পেয়ার হওয়া শুরু হলে কী হবে, রিপালশন ফোর্সটাও বাড়ছে। তাহলে জেড এফেক্টিভও বেড়েছে, রিপালশনও বেড়েছে, দুটো পরস্পরকে ব্যালেন্স করে দিয়েছে। জেড এফেক্টিভ সাইজ কমানোর চেষ্টা করছে, রিপালশন সাইজ বাড়ানোর চেষ্টা করছে, দুটো অপোজিট এফেক্ট পরস্পরকে ক্যান্সেল করে দিচ্ছে। ফলে এখানে কার্যত কোনো সাইজ সেরকমভাবে কমছে না, সমান থাকছে প্রায়। কপার অনুয়ার্ড খেয়াল করে দেখো, কপারের খেয়াল করে দেখো ইলেকট্রন বিন্যাসটা। কপার এটা 3d10 হবে, আমি না কি সত্যি লিখি, মানে দিক থেকে লিখে ফেলেছি। কপারে দেখো এরা 3d10 আছে, 10টা কমপ্লিট ফিল্ড আপ ইলেকট্রন, প্রচুর রিপালশন, রাইট?
তাহলে কপারের ক্ষেত্রে যখন প্রচুর রিপালশন হচ্ছে, রিপালশন হলে কী হবে, এইখানে কী হয়ে গেছে, কপার থেকে জিঙ্ক এই জায়গাটা ইন্টার ইলেকট্রনিক রিপালশন জেড এফেক্টিভের থেকে কিন্তু বড় হয়ে গেছে। তাহলে রিপালশন যেহেতু বড় হয়ে গেছে তাহলে কী হবে, সাইজটা বেড়ে যাবে। তাহলে খুব দারুণ একটা ব্যাপার, রেডিয়াসটা ক্রমশ এই অবধি কমেছে, এই অবধি প্রায় সমান থেকেছে, এখান থেকে রেডিয়াসটা আবার আপ। এখানটা কমলো কেন, জেড এফেক্টিভ বেশি, রিপালশন কম আছে। এই জায়গাটা প্রায় সমান কেন, জেড এফেক্টিভ ইন্টার ইলেকট্রনিক রিপালশন পরস্পরকে ব্যালেন্স করে দিয়েছে। এই জায়গাটা কী হয়ে গেছে, ইন্টার ইলেকট্রনিক রিপালশনটা জেড এফেক্টিভ থেকে বেশি হয়ে গেছে। দ্যাটস ইট। ওকে, আরেকটা ইন্টারেস্টিং রেডিয়াসের ব্যাপারে যেটা বলার, ঠিক আছে, রেডিয়াসের ব্যাপারে আরেকটা যেটা বলার আছে সেটা হচ্ছে, নেক্সট আমাকে আবার পিরিয়ডিক টেবিলে ফিরতে হবে একটুখানি। এইখানে দেখো আবার ফিরছি, এই দিকে খেয়াল করো, জার্কোনিয়াম হ্যাফনিয়াম, ভালো করে খেয়াল করো, জার্কোনিয়াম হ্যাফনিয়াম। তোমরা বলো কি হবে, জার্কোনিয়াম থেকে যখন হ্যাফনিয়ামে এলাম সাইজটা বাড়ার কথা, তো নিচে নামলাম তো বাড়বে। নায়োবিয়াম থেকে ট্যান্টালাম যখন আসছি, এগেইন সাইজ শুড ইনক্রিজ, কেন উপর থেকে নিচে নামছি, সাইজ বাড়ার কথা। মলিবডেনাম টাংস্টেন, সাইজ বাড়ার কথা, কথা তো। মজার ব্যাপার হচ্ছে এদের কারোর সাইজ বাড়ে না, যা জার্কোনিয়ামের সাইজ তাই হ্যাফনিয়ামের সাইজ, যা নায়োবিয়ামের সাইজ তাই ট্যান্টালামের সাইজ, যা মলিবডেনামের সাইজ তাই টাংস্টেনের সাইজ। কেন এরকম? অর্থাৎ ব্যাপারটা কি, অবজারভেশনটা কি, অবজারভেশনটা কি, জার্কোনিয়াম হ্যাফনিয়াম, নায়োবিয়াম ট্যান্টালাম, মলিবডেনাম টাংস্টেন, এদের রেডিয়াসটা কি, এখান থেকে নামলে বাড়ার কথা কিন্তু বাড়ে না, কমে যায়। কেন কমে যায়? কমে যাওয়ার কারণ হচ্ছে ল্যান্থানাইট কন্ট্রাকশন। কমে যাওয়ার কারণটা কি, ল্যান্থানাইট কন্ট্রাকশন, বা কেউ কেউ বলে পোস্ট ল্যান্থানাইট এফেক্ট বলে, ল্যান্থানাইট কন্ট্রাকশন। ল্যান্থানাইট কন্ট্রাকশনটা আবার কি জিনিস খায় না মাথায় মাখে। অ্যাকচুয়ালি ল্যান্থানাইট শ্রেণীগুলোতে সিরিয়াম থেকে শুরু করে লুটোসিয়াম অবধি, ল্যান্থানাইট সিরিজে, তাহলে এটা বলতে গেলে আমাকে ল্যান্থানাইট কন্ট্রাকশনটা বলতে হবে। সেটা কি, সিরিয়াম থেকে লুটোসিয়াম অবধি, লুটেসিয়াম অবধি ইলেকট্রনগুলো, এটা 4f2, এখানে এখানে 4f14 হয়েছে। ইলেকট্রনগুলো গ্র্যাজুয়ালি তোমার ধীরে ধীরে 4f লেভেলে ভর্তি হতে থাকে। সিরিয়ামে 4f2, তারপরে সিরিয়ামের পরে প্রাসিওডামিয়াম আছে, সিরিয়ামের পরে প্রাসিওডাম পিআর আছে, এখানে 4f3 হবে, তারপরে নিওডিমিয়াম আছে, সেখানে 4f4 হবে। এইভাবে ভর্তি হতে থাকবে। অ্যাকচুয়ালি ল্যান্থানাইট সিরিজ যারা আছে দেখবে ইলেকট্রনগুলো একটা একটা করে 4f লেভেলে ভর্তি হতে থাকবে। এখন এই 4f হচ্ছে পুয়ার শিল্ডার, নিউক্লিয়াসকে শিল্ড করতে পারে না। যত ইলেকট্রন 4f এ ভরবে তাহলে কী হবে, নিউক্লিয়াসের আকর্ষণ বল বাড়বে, সাইজটা সিরিয়াম থেকে লুটোসিয়াম মধ্যে সাইজটা ক্রমশ কমে যায়। ল্যান্থানাইট কন্ট্রাকশন কি, সিরিয়াম থেকে শুরু করে, ল্যান্থানাইট শ্রেণীতে সিরিয়াম থেকে শুরু করে লুটোসিয়াম অবধি লাস্ট ইলেকট্রন এক এক করে 4f লেভেলে ভর্তি হতে থাকে। 4f পুয়ার শিল্ডার, যদি একটা করে ইলেকট্রন 4f এ ভর্তি হয় তাহলে কেন্দ্রকে কিন্তু সেই পরিমাণ নিউক্লিয়াস চার্জও বাড়ছে, প্রোটনও বাড়ছে, অথচ ইলেকট্রন ভর্তি হচ্ছে 4f এ। তাহলে কী হবে, 4f পুয়ার শিল্ডার হওয়ার জন্য নিউক্লিয়াসের আকর্ষণ বল বাড়লেও সেইভাবে ওকে শিল্ড করতে পারছে না। ফলে কী হবে, এই বর্ধিত নিউক্লিয়াস চার্জ লাস্ট সেলের ইলেকট্রনকে টেনে ভিতরে ঢুকিয়ে আনবে। এটাকে বলে ল্যান্থানাইট কন্ট্রাকশন। আর এই ল্যান্থানাইট কন্ট্রাকশন, বিকজ এই ল্যান্থানাইট সিরিজটা শেষ হওয়ার পর থেকেই তোমার হ্যাফনিয়াম শুরু হয়, মানে জাস্ট লুটোসিয়াম শেষ, লুটোসিয়ামের পরের থেকে হ্যাফনিয়াম, ট্যান্টালাম, টাংস্টেন পরপর চলছে। পর্যায় সারণীটা একবার দেখে নাও, পর্যায় সারণীটা একবার দেখে নাও। এই দেখো, এই লুটোসিয়াম শেষ হলো, 71 লুটোসিয়াম শেষ হলো, 71-এর পর থেকে দেখো 72 হচ্ছে হ্যাফনিয়াম, 73 ট্যান্টালাম, 74 চলছে, ঠিক আছে। তার মানে এই যে ল্যান্থানাইট কন্ট্রাকশনের যে প্রভাবটা, সাইজ কমে যাওয়ার যে ঘটনাটা, সেটা কন্টিনিউ হয়। বিকজ 4f14 হওয়ার পর তারপরের যে ইলেকট্রনগুলো আসছে সেখানে ইলেকট্রন গ্র্যাজুয়ালি 5d-তে ভর্তি হতে থাকে। অর্থাৎ পুরো এই 4f-টা তো থাকছেই না সবার ক্ষেত্রে। ল্যান্থানাইটের পরে তুমি যখন যাচ্ছ হ্যাফনিয়াম, ট্যান্টালাম, এই 4f তো থাকছেই, এদের 4f14 তো থাকছেই। অ্যাডিশনালি ইলেকট্রন 5d-তে ভর্তি হতে থাকে, আস্তে আস্তে 5d-গুলো ভর্তি হয়। ফলে এই সাইজ কমার যে ব্যাপারটা ল্যান্থানাইট কন্ট্রাকশন, সেটা এর পরেও, মানে ল্যান্থানাইট লুটোসিয়াম শেষ হয়ে যাওয়ার পরেও হ্যাফনিয়াম, ট্যান্টালাম, টাংস্টেনও চলতে থাকে, সাইজ কমার ব্যাপারটা
ক্রমাগত সাইজ কমতে থাকে। তাহলে দেখো দুটো বিপরীতমুখী জিনিস এখানে ঘটছে। কি ঘটছে? ওপর থেকে নিচে থেকে নামছো, জার্কোনিয়াম থেকে হ্যাফনিয়াম, সাইজ কমে যাওয়ার কথা, এই সাইজ বেড়ে যাওয়ার কথা, ওপর থেকে নিচে সাইজ বাড়ে, আবার লেন্থ অ্যান্ড কন্ট্রাকশনের জন্য এই সাইজটা কমে যাওয়ার কথা। তাহলে দুটো বিপরীতমুখী জিনিস কাজ করছে। কি করছে? জার্কোনিয়াম থেকে হ্যাফনিয়াম নামলে সাইজ বাড়ার কথা, আবার লেন্থ অ্যান্ড কন্ট্রাকশনের জন্য সাইজ কমার কথা। তাহলে এই দুটো বিপরীতমুখী ফোর্স একে অপরকে ক্যান্সেল করে দিচ্ছে, যে কারণে সাইজটা প্র্যাকটিক্যালি সেম থাকছে। নায়োবিয়াম ট্যান্টালামও সেম, উপর থেকে নিচে নামলে সাইজ বাড়ার কথা, কিন্তু লেন্থ অ্যান্ড কন্ট্রাকশনের জন্য সাইজ কমার কথা। দুটো বিপরীতমুখী জিনিস ক্যান্সেল আউট করছে, তাহলে সাইজটা প্র্যাকটিক্যালি সেম থাকছে। ঠিক আছে, দেখি রেডিয়াসের কিছু বাদ গেল কি? ঠিক আছে, তো মোটামুটি রেডিয়াস সংক্রান্ত যে বিষয়গুলো ছিল ইম্পর্টেন্ট, যা যা কনটেক্সটে ছিল আমি এখানে আলোচনা করে দিলাম। এবার একটা জিনিস তোমাদের আমি বলবো, তাহলে একটু সামারিজ করে দিই কিছু জিনিস দিয়ে। ঠিক আছে, একটা জিনিস একটু বলে দিই, লাস্ট কথা যেটা বলার এখানে, সেটা হচ্ছে যদি তোমাকে একটা নিউট্রাল পরমাণু, তার সঙ্গে বেশ কিছু অ্যানায়ন দেওয়া রয়েছে আর বেশ কিছু ক্যাটায়ন দেওয়া রয়েছে, নিউট্রাল পরমাণু, বেশ কিছু অ্যানায়ন, বেশ কিছু ক্যাটায়ন দেওয়া রয়েছে মনে করো। ঠিক আছে, নিউট্রাল, কিছু ক্যাটায়ন, কিছু অ্যানায়ন দেওয়া রয়েছে। এখান থেকে বেসিক্যালি কী হয়, ওই অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও, ডিসেন্ডিং অর্ডারে সাজাও, এরকম দেয় কোশ্চেনগুলো। ঠিক আছে, তো সবসময় মনে রাখবে নিউট্রালটা মাঝখানে থাকবে, অ্যানায়নগুলো নিউট্রালের থেকে বড় হবে, অ্যানায়ন বড় হবে, আর ক্যাটায়নগুলো নিউট্রালের থেকে ছোট হবে, তাই তো? এবার অ্যানায়নগুলো একাধিক যদি অ্যানায়ন থাকে, হ্যাঁ, যে অ্যানায়নের চার্জ বেশি সেটা সব থেকে বড়, মানে অ্যানায়নগুলো যেগুলো থাকবে, যদি 3-4টে অ্যানায়ন থাকে এখানে, আমি এখানে এক্সাম্পল দিচ্ছি না স্পেসিফিক্যালি, বিকজ আমি কোশ্চেন পরের দিকে সলভ করাবো, আমি জাস্ট টপিকগুলোকে শেষ করতে চাইছি, আর টপিক পড়াতে পর যতগুলো কোশ্চেন বলা যায় বলে দেবো। তুমি এক্সাম্পলগুলো সার্চ করে করে দেখো না কতগুলো কি বইতে আছে, করো। আমি 2-1টা বলে দিচ্ছি এখানে, হ্যাঁ, আমি দিচ্ছি কয়েকটা বলে দিচ্ছি। ধরো তোমাকে আমি দিয়েছি এখানে, ধরো অ্যানায়ন বলতে Cl মাইনাস, S2 মাইনাস আর P3 মাইনাস দিয়েছে। তো এটা হবে না, যতগুলো অ্যানায়ন থাকবে অ্যানায়নগুলোর মধ্যে যার চার্জ বেশি, নেগেটিভ চার্জ বেশি, সেটা সাইজে বড় হবে, কেন অ্যানায়নগুলো সাইজের সঙ্গে প্রপোর্শনাল হয়। নিউট্রালগুলো এখানে থাকবে, ঠিক আছে। আর ক্যাটায়নগুলো যদি থাকে এখানে, মনে করো তোমাকে দিয়েছি Na+, Mg2+, আর অ্যালুমিনিয়াম 3+ দিয়েছি। তো এদেরকে আবার সাজিয়ে নাও, Al3+ সব থেকে ছোটো, তার থেকে বেশি বড় হবে ম্যাগনেসিয়াম 2+, তারপরে হবে Na+, এরকম। কেননা ক্যাটায়নের ক্ষেত্রে চার্জের সঙ্গে রেডিয়াস ব্যস্তানুপাতিক, চার্জ বেশি রেডিয়াস কম। অ্যানায়নের ক্ষেত্রে চার্জের সঙ্গে রেডিয়াস কিন্তু সমানুপাতিক, চার্জ বেশি তো রেডিয়াস বেশি, এইভাবে সাজাবে। এটা ক্যাটায়নের কেস দেয়, এরকম কোশ্চেন দেয়, ঠিক আছে। আমি দেখছি এর পরের ভিডিওটাতে আমি জাস্ট টপিকগুলো পড়িয়ে নিই, একটা আমি ভিডিও লং করতে চাইছি না অ্যাকচুয়ালি। যদি খুব বেশি লং হয়ে যায় তোমরা এনার্জি হারাবে, তো এটা অলরেডি অনেক লং হয়ে গেছে, অনেক বেশি টপিক আমি এখানে পড়িয়ে দিয়েছি, কোশ্চেনের আকারে, টপিকের আকারে পড়িয়ে দিয়েছি, ঠিক আছে। আমি খুব বেশি লং করতে চাইছি না অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো আমি প্রত্যেকটা পার্টে পার্টে টপিকগুলো আলোচনা করে নিই, তারপরে একটা লেকচার এরকম করবো যেখানে আমি এটার উপরে মোটামুটি নিট যেই যেরকম কোশ্চেন আসে সেরকম ধরে ধরে একটু আলোচনা করে দেবো, ঠিক আছে। আচ্ছা, এবার ধরো আরেকটা কিরকম, এর তো গেল ক্যাটায়ন অ্যানায়নের গল্প গেল। আচ্ছা, ওই অ্যানোমেলাসগুলো মনে রাখবে, হ্যাঁ, ওই মানে গ্রুপ 13 বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ওই গল্পটা মনে রাখতে হবে। জার্কোনিয়াম, হ্যাফনিয়াম, নায়োবিয়াম, এদের রেডিয়াসের ব্যাপারটা মনে রাখতে হবে, এই রেডিয়াস সমান হয়, কম বেশি হয় না, ঠিক আছে। ল্যান্থারনগুলো রেডিয়াসগুলো ক্রমশ কমে, সিরিয়াম থেকে শুরু করে লুটোসিয়াম আমাদের রেডিয়াস কমে, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। মনে রাখার বিষয়গুলো মনে রাখবে। আর ওই 3D সিরিজগুলো বললাম না, রেডিয়াসগুলো কমছে, তারপর সমান থাকছে, তারপর বাড়ছে, ওদের গল্পটা, এগুলো অ্যানোমেলাসগুলো আলাদা করে নোট করে করে রাখবে সবাই, ওকে। আরেকটা যেটা দেয় সেটা হচ্ছে কীরকম, দেখো গ্রুপ বরাবর দিলে পেরে যায়, ধরো ফ্লুরিন, ক্লোরিন, হ্যাঁ, ব্রোমিন, আয়োডিন, এগুলো পরপর দিয়ে দিচ্ছে, তো মনে করো কথার কথা। তো এইগুলো তো তোমরা পারবে কীরকমভাবে, ওই টপ টু বটম সাজিয়ে নেবে, সাজিয়ে ছোটো বড় সাজিয়ে নেবে, বা
যদি পর্যায়ে বরাবর দেয় পরপর সাজিয়ে নেবে, নিয়ে ছোট বড় বলবে কোনটা লেফট টু রাইট গেলে সাইজ বাড়বে। আমি এক্সাম্পল দিয়ে বলি, এটা যেমন এখান থেকে নিচে থেকে নামলে সাইজ বাড়ছে। আবার ধরো এরকম দিচ্ছি তোমাকে, ধরো দিয়েছে তোমাকে সোডিয়াম, ধরো দিয়েছে অ্যালুমিনিয়াম, তারপর দিয়েছে ম্যাগনেসিয়াম, সোডিয়াম অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম, তারপর দিয়েছে ফসফরাস, আর তারপর দিয়েছে মনে করো সিলিকন। আমাদের সাজাতে হবে। এটা একটা সবাই শ্রেণী, একটা পর্যায় বরাবর আছে, তৃতীয় পর্যায়ে আছে। সোডিয়ামের পরে ম্যাগনেসিয়াম হয়, সবাই জানো, তারপর অ্যালুমিনিয়াম হয়, তারপর সিলিকন হয়, তারপর ফসফরাস হয়। তো লেফট টু রাইট যাচ্ছ না, সাইজ ক্রমশ কী হবে, কমবে। এগুলো সোজা, এগুলো নিয়ে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। মানে শ্রেণী বরাবর বা পর্যায় বরাবর সাজিয়ে নিলেই তুমি অর্ডারটা বলে ফেলতে পারবে। সমস্যাটা কোথায় হয় আমি সেটা বলি। সমস্যাটা যেটা হয় সেটা হচ্ছে যদি তোমার শ্রেণী পর্যায়ে মিলিয়ে মিশিয়ে দেয়। মানে একটা এরকমভাবে দিচ্ছি, ধরো আমি তোমাকে দিলাম, ধরো তোমার দিচ্ছে হাইড্রোজেন, তারপর দিচ্ছে ম্যাগনেসিয়াম, তারপর ধরো তোমাকে দিচ্ছে ম্যাগনেসিয়াম, তারপর দিচ্ছে তোমাকে মনে করো সোডিয়াম, তারপর দিচ্ছে মনে করো বোরন অ্যালুমিনিয়াম গ্যালিয়াম, আচ্ছা বোরন দিচ্ছে, মনে করো বোরন দিয়েছে, তারপর সিলিকন দিয়েছে, আবার দিয়েছে কার্বন, তারপর দিয়েছে মনে করো ফসফরাস, এরকমভাবে দিয়েছে মনে করো। ঠিক আছে, আমি আর পিরিয়ডিক টেবিল পাশে টাঙানো আছে, ওখান থেকে দেখে পর্বগুলো বললাম, এলিমেন্টগুলো জাস্ট আরবিটারিলি এরকমভাবে সাজিয়ে দিলাম অ্যাকচুয়ালি। হ্যাঁ, এখন এইখানে সমস্যা হয়ে যায়। কী সমস্যা না, এগুলো সব পুরো গ্রুপ বরাবর দেওয়া আছে যে তুমি টপ টু বটম সাজিয়ে বলে দেবে কে বড় কে ছোটো, না এগুলো পুরো পর্যায় বরাবর দেওয়া আছে যে তুমি লেফট রাইট গিয়ে বলে দেবে কে বড় কে ছোটো। এইখানে হয়ে যায় তোমার একটা সমস্যা। ওকে, তো এই সমস্যার সমাধানের হাল কি? হালটা হচ্ছে এরকম, এদেরকে না তোমাকে পর্যায় সারণীটা খুব ভালো করে প্র্যাকটিস করতে, যে নিমোনিক্সগুলো আছে না, ওইভাবে পড়ে দেখবে আমার লেকচার 1-2-তে বেশ কিছু নিমোনিক্স আমি দিয়েছি। তাহলে এইভাবে তোমাকে কী করতে হবে, পড়ে বেশ কিছু সময় চেষ্টা করে ওগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, তো পজিশনগুলো যদি তুমি বলতে পারো তাহলে তুমি সাজিয়ে নিতে পারো। দেখো আমি তোমাকে সাজিয়ে দিচ্ছি। দেখো হাইড্রোজেন একদম শ্রেণী 1-এ রয়েছে, গ্রুপ 1-এ সবার উপরে। ম্যাগনেসিয়াম কোথায়? হাইড্রোজেন যদি এখানে হয়, তার তলায় কে থাকে? লিথিয়াম, আর লিথিয়ামের পাশে থাকে ম্যাগনেসিয়াম, তাই তো? লিথিয়াম দেয়নি, আমি জাস্ট লিখলাম। ওকে, আচ্ছা লিথিয়াম যদি এখানে থাকে, কথা তলায় থাকে সোডিয়াম, দেখো সোডিয়াম দিয়েছে আমাকে, তাই না? যেটা দেয়নি সেগুলো মুছে দেবে, আমি জাস্ট লিখে নিচ্ছি সোডিয়াম দিয়েছে। আচ্ছা এবার চলে যাও, বোরন কোথায় আছে? বোরন গ্রুপ 13-তে চলে যাও। বোরনটা জাস্ট লিথিয়াম ম্যাগনেসিয়াম, বোরনটা এইভাবে থাকে, বোরন। সিলিকন দিয়েছে, দেখো বোরনের পাশে থাকে কার্বন, কার্বনের তলায় থাকে সিলিকন, আচ্ছা সিলিকনের পাশে থাকে ফসফরাস। ঠিক আছে, মোটামুটি পিরিয়ড, এটা একটু কঠিন তাদের পক্ষে যাদের কাছে পর্যায় সারণীটা রপ্ত করা নেই। মানে তোমাকে যেটা করতে হবে না, গ্রুপ ওয়াইজ এলিমেন্টগুলো মনে রাখতে হবে। এই যে বললাম গ্রুপ 1-এ যেগুলো আছে, লিনাকে, রুবি, সিজেন, ফ্রান্স, যাই হোক মোটামুটি এভাবে তোমাদের কোন গ্রুপে কোন পর্যায়ে কে কেমন আছে সেটা বার কয়েক কিন্তু করতে হবে, করলে পরে জিনিসটা খুব ইজি হবে তোমার ক্ষেত্রে। ওকে, তো যাই হোক, তো এইভাবে আমরা করলাম জিনিসটাকে। এইবার দেখো সবসময় যে এরকম যদি সাজাতে পারো তবে কিন্তু তুমি এই প্রশ্ন সলভ করতে পারবে। আর এইটা পারাটা ডিপেন্ড করছে কে কত ভালো করে পিরিয়ডিক টেবিল প্র্যাকটিস করেছে তার উপরে, নাহলে কিন্তু হবে না। তো এক্ষেত্রে কী করে করতে হয়, তুমি সাজিয়ে নিলে তুমি দেখো কোনো পারফেক্ট অর্ডার পাচ্ছ না, কেউ একই রকমভাবে নেই। তো এক্ষেত্রে নিয়ম হচ্ছে যেটা সব থেকে নিচে থাকে তাকে আগে নিতে হয়। এটা ফার্স্ট পর্যায়ে, সেকেন্ড থার্ড পিরিয়ড, এটাও সেকেন্ড আর থার্ড পিরিয়ড। দেখো সবাই থার্ড পিরিয়ডে আছে, কারণ দেখো যে সব থেকে নিচে আছে তার সেল নাম্বার বেশি আছে, আর যার সেল নাম্বার বেশি হয় তারই তো সাইজ সব থেকে বড় হবে, তাই না? তাহলে খেয়াল করে দেখো, সোডিয়াম, সিলিকন, ফসফরাস এরা সবাই থার্ড পিরিয়ড এলিমেন্ট, এদের সেল সব থেকে বেশি, অর্থাৎ এদের তিনজনের সাইজ এদের বাকিদের থেকে বড় হবে। তাহলে এদেরকে আগে সাজিয়ে নিই। এবার দেখো এরা একটা পিরিয়ড ওয়াইজ আছে, তাই না? তাহলে এদের মধ্যে সোডিয়াম সব থেকে বড়, তারপরে কে আসবে? সিলিকন আসবে, তারপরে আসবে ফসফরাস। এবার দেখো উপরে চলে আসে, এদের পিরিয়ড মানে তোমার সেল কম আছে, তাহলে এদের লিথিয়াম, ম্যাগনেসিয়াম, বোরন, কার্বনের সাইজ এদের থেকে ছোট হবে, রাইট? এদেরকে আবার তুমি সাজাও, দেখো এদের মধ্যে লিথিয়াম সব থেকে বড়, ম্যাগনেসিয়াম ছোট, তারপরে বোরন, তারপরে কার্বন, তার উপরে চলে আসে এইটা হাইড্রোজেন সবার থেকে ছোট।
মানে এখানে উপায়টা কী বললাম, ফান্ডাটা কি, এটাতে দিলে একটু কঠিন হয়ে যায়। এটা তো সেই পারবে, আবারও বলছি, যার কিন্তু পর্যায় সারণীটা মোটামুটিভাবে রপ্ত করা আছে। সাজিয়ে নেবে, সব থেকে নিচে যারা আছে তাদেরকে আগে সাজাবে, তার উপরটা সাজাবে, তার উপরে এইভাবে নিচ থেকে ওপর দিয়ে সাজাতে সাজাতে উঠবে, বড় থেকে ছোট আস্তে আস্তে পেয়ে যাবে। যাই হোক, তো অনেক ধন্যবাদ তোমাদের। এইটার উপর বেস করে বেশ কিছু প্রবলেম তোমরা সলভ করো, দেখো কীরকম কী পারছো না পারছো। যদি না পারো কমেন্ট বক্সে আছে জানিয়ে দাও, আমি সেগুলো বলার চেষ্টা করব। আর এরপরে আমরা পরবর্তী পিরিয়ডিক ট্রেন্ড নিয়ে আসবো, এরপরে ভিডিওতে লেকচার 4-এ আসবো। নেক্সট পিরিয়ডিক ট্রেন্ড সেটা হচ্ছে আয়োনাইজেশন এনার্জি। স্টে টিউনড। থ্যাংক ইউ।